শুরু করেছিলি অ্যাজ আ মিডফিল্ডার, হ্যাঁ, তারপর তুই সাইড ব্যাকে শিফট করিস। আমি না খুব শৌখিন প্লেয়ার, সত্যি কথা বলতে আমার ডিফেন্সিভ ভালো লাগে না, বল নিয়ে খেলতে ভালো লাগতো। আমি যখন ইস্ট বেঙ্গলে আসি, একটা ছিল যেখানে ফাঁকা থাকবে আমাকে সেই জায়গাটাতেই খেলতে হবে, যেভাবে হোক না কেন। যে কোচ ছিল উনিই আমায় ডেকেছে, আবার উনিই আমায় ফোন করে বলেছিল যে ইস্ট বেঙ্গলে সাইন না করতে। উনি আমাকে বললো, দেখ আমি চাই না তুই ইস্ট বেঙ্গলে আয়, তুই কলকাতা পুলিশে সাইন কর, এখানে এলে তুই গেম টাইম পাবি না। তারপরে আমি ওনাকে বললাম আমার স্বপ্ন ইস্ট বেঙ্গল খেলার, আমি বসে থাকলেও আমি ওখানেই যাবো। তখন তুই শুনলি তোকে ক্যাপ্টেন করতে পারে বা করবে বলছে, কি তোর থট প্রসেস হয়? যখন বললো যে তৃষা এবছরে ক্যাপ্টেনশিপ করবে, আমি কাঁদছি, মানে আমার কাছে এগুলো কি হচ্ছে, এগুলো স্বপ্নের মতো হচ্ছে আমার সাথে। ভালোবাসিস যেই ক্লাবটাকে, সেটাকে ছেড়ে একটা অন্য ক্লাব, শুধু নয় একটা অন্য শহর যাওয়া। যে ইস্ট বেঙ্গলের কোচ আছে তাকে বলি, কোচ আমি বাইরে যে ক্লাব খেলতে চাই, কারণ আমি জানি আমি খেলি কি না খেলি ইস্ট বেঙ্গল কখনো আমাকে ছাড়বে না। এই ডিসিশনগুলো খুব ডিফিকাল্ট হয়। কিন্তু ওইটাই যে তুমি যতক্ষণ কমফোর্ট পাবে তোমার কিছু করতে ইচ্ছা করবে না, সত্যি কথাতে আমি জানি আমি কিছুই করি না, কারণ আমি তো থাকবোই ক্লাবে। কিন্তু এই জিনিসটা হতে হতে না নিজের খেলা খুব খারাপ হয়ে যায়। আমার মার জানো একটা জিনিস কি আছে, যে তোমার যদি পাও ভেঙে যায় তাও তোমায় ফুটবল খেলতে হবে। তুমি, আমার মামা পড়াশোনা নিয়ে কখনো বকে না। এটা তুই হ্যাঁ, তৃষা আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। যখন বাবা মারা গেছে আমি কাঁদিনি। মুম্বাই থেকে বাবাকে এখানে নিয়ে আসা, এয়ারপোর্টের লোক বলছে যাও তুমি কাফেনটা খুলে দেখো তোমার বাবা কিনা। আমি ওটা কি করে দেখবো তুমি বলো। 21 বছরের একটা মেয়ে ফুটবল খেলে নিজের সংসার চালাচ্ছে, তার বাবাকে হারায়, সেটাতে কামব্যাক করে। এইসবের পর এই মেয়েটা ওর কমফর্ট জোন থেকে বেরিয়ে সাউথের একটা ক্লাবে গিয়ে খেলছে নিজের মেন্টালিটি প্রুফ করার জন্য। এই চেয়ারটা ওর জন্যেই। আমাদের আজকের গেস্ট তৃষা মল্লিক, একজন ইয়াং প্রফেশনাল ফুটবলার। ফুটবলটা ইন জেনারেল ইজ মাই ফেভারিট স্পোর্ট, ইটস মাই ফেভারিট সাবজেক্ট। এবং এই এপিসোডটা আমি করার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তৃষার জার্নিটা, ও জাস্ট 22 বছরের একটা মানে ইয়াং ফিয়ার্স একটা মেয়ে। ওর ক্যারিয়ার পাথটা ইজ সো ইউনিক। ও নিজেকে কনস্ট্যান্ট চ্যালেঞ্জ করে করে আজকে কোথায় নিয়ে এসছে নিজেকে, এই জার্নিটা আপনাদের দেখানোটা খুব জরুরি ছিল। এবং ইন জেনারেল আমরা জানি ফুটবলটাকেই আমাদের দেশে একটা জায়গা পাওয়ার জন্য অনেক লড়াই করতে হয়েছে। সেখানে উইমেন্স ফুটবল তো আরও বেশি নেগলেক্টেড। তো এটা আমাদের তরফ থেকে একটা ছোট্ট, খুবই ছোট্ট একটা স্টেপ, যাতে উইমেন্স ফুটবল একটা কোনো লাইমলাইটে আসতে পারে, একটু আইবলস পেতে পারে। প্লিজ আপনারা এই পুরো এপিসোডটা দেখবেন, আই এম শিওর আপনারা এনজয় করবেন। তো দেখা হচ্ছে এপিসোডের শেষে। তৃষা, ওয়েলকাম টু দ্য রুম অফ টেলস। হ্যাঁ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আসার জন্যে। আমি এই এপিসোডটা অনেক দিন ধরেই করার চেষ্টা করছি, কারণ ফুটবলটা খুব ক্লোজ আমার ইন জেনারেল। তো আমি যত বেশি ফুটবল নিয়ে এপিসোড করতে পারি আমার তত ভালো লাগে। আমাদের দেশে ফুটবলটা অতটা বেশি দেখাশোনা যায় না, ওটা আমাদেরই দুর্ভাগ্য। কিন্তু তার মধ্যেখানে উইমেন্স ফুটবল, সেটা আরও বেশি নেগলেক্টেড আমি যদি বলি। হ্যাঁ। তো তুই আমাকে বল, তোর ফুটবল খেলার শুরুর দিকটা, কীরকমভাবে খেলাটা শুরু করিস, কি করে ভালোবাসিস এই স্পোর্টটাকে, সেই জিনিসটা আমাকে আগে বল। প্রথমে তোমাকে থ্যাংক ইউ আমাকে ইনভাইট করার জন্য। আমার খুব ভালো লাগছে এখানে এসে। হুম তো আমি তুমি যেটা বললে না যে আমাদের দেশে ফুটবল সেরকম কেউ ভালো হয়তো বাসে, কিন্তু সেইভাবে ফুটবল নিয়ে কিছু হয় না। তো আমি কখনো ভাবিনি যে আমি ফুটবল খেলবো, লোকে আমাকে চিনবে জানবে। আমি শুধু খেলতাম। তো আমি ফার্স্ট আমার স্কুল টিমে খেলেছি, স্কুল টিম থেকে স্কুল ডিস্ট্রিক্ট খেলেছি। আচ্ছা। তোমার স্কুল থেকে প্রত্যেক বছর ডিস্ট্রিক্ট হয়, সেখানে মেয়েদেরকে পাঠানো হয়। আমি আন্ডার 14, 17, 19 খেলেছি। ওখান থেকে ওপেন ডিস্ট্রিক্ট খেলেছি। ওখান থেকে আমাদের দত্তপুকুরে দুর্গা ম্যাম বলে একজন ছিল, তো ওনার একটা ক্লাব ছিল কলকাতা আচ্ছা লিগের, জিসি রয় মেমোরিয়াল ক্লাব। আচ্ছা। তো আমি ফার্স্ট আমার কলকাতা লিগে আসা ওই টিম
হুম ওই টিমটাই খেলে। হুম তারপর থেকে এখন এই খেলছি। ওইটা কোন সময় কোন বছর ওটা? ওটা 2016। 2016। হ্যাঁ আচ্ছা, মানে তখন তোর বয়স প্রায় 15-16 না হ্যাঁ 14? এরকমই ছিল, 15-16 আচ্ছা, ছিল। তো তার আগে তুই মানে তুই মোটামুটি খেলছিস 8-9 বছর 10 বছর হ্যাঁ থেকে? মানে ধরো ওইভাবে যে কোনো প্রফেশনাল হুম কোচের কাছে এরকম না, পাড়াতে এমনি নর্মালি খেলতাম দাদাদের সাথে। তো সেখান থেকেই স্কুলের আমি স্কুলের সব স্পোর্টসে নাম দিতাম। তো হুম তখন আমাদের স্কুলে হ্যান্ডবলের একটা টিম ছিল আর ভলিবলের টিম ছিল। তো আমি হ্যান্ডবলও খেলেছি। হুম হ্যান্ডবলে আমার ন্যাশনাল করা আছে একটা। আচ্ছা হ্যাঁ তো আমি হ্যান্ডবলও খেলেছি। তখন ওই দুর্গা ম্যাম যে আছে সে আমাকে বলেছিল যে তুমি আমার টিমে খেলবে। তো তখন থেকেই আমাদের স্কুল টিমও তখন চাইলো যে একটা মেয়েদের টিম হোক। বেসিক্যালি আমাদের জন্যই চেয়েছে, আমরা দুজন ছিলাম যারা স্কুল থেকে ফুটবল খেলতাম, হুম তার জন্য আমাদের স্কুলে টিম বানানো হয়েছে সুব্রত কাপ খেলার জন্য। তো সেই টিমটা এখনও খেলছে স্কুলে, আমরা তো আচ্ছা, নেই স্কুলে। আমি তোর ব্যাপারে একটু পড়াশোনা করছিলাম। হ্যাঁ ঠিক আছে, করতে করতে আমি একটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে তুই শুরু করেছিলি অ্যাজ আ মিডফিল্ডার, হ্যাঁ তারপর তুই সাইড ব্যাকে শিফট করিস, হুম সেটা কেন? সেটা কারণ আমি না খুব শৌখিন প্লেয়ার। সত্যি কথা বলতে আমার ডিফেন্সিভ ভালো লাগে না, আমার ডিফেন্স করতে ভালো, বল নিয়ে খেলতে ভালো লাগতো। তো আমি ওপরেই খেলতাম। হুম তো আমি যখন ইস্ট বেঙ্গলে আসি, তো তুমি জানো বড় টিমে অনেক হুম প্লেয়ার থাকে, তো আমার কাছে একটা ছিল যেখানে ফাঁকা থাকবে আমাকে সেই সেখানে জায়গাটাতেই খেলতে হবে যেভাবে হোক না কেন। তো আমি ইস্ট বেঙ্গলে যখন খেলি, এমএলএ কাপ খেলি আমি ইস্ট বেঙ্গলের হয়ে, তখন আমি মিডফিল্ডই খেলি। আচ্ছা তো যখন সাইনিং করানোর হয় তখন সুজাতা কর যিনি আমায় সাইন করেছিল সে বলেছিল মিডফিল্ডে প্রচুর প্লেয়ার আছে, হুম মিডফিল্ডে কোনো রকমে মানে থাকাটা হুম ইয়ে। তো আমি তারপর উনি আমাকে বলে যে আমি চাই তুই সাইড ব্যাক খেল, হুম তো হাইট আউট শর্ট টট আছে, সাইড ব্যাক খেল। তো আমি বললাম ঠিক আছে খেলে দেখি। তো খেলে আমার খুব ভালো লাগলো সাইড ব্যাক হুম খেলতে। হুম তো এখন আমি এর জন্য সাইড ব্যাক খেলছি। মিডফিল্ড যখন খেলতিস তুই কি সেন্টার মিড খেলতিস না অ্যাটাকিং মিডফিল্ড আমি খেলতিস? নাম্বার 8 খেলতাম। নাম্বার 8, আচ্ছা। নাম্বার 8 আমার খুব প্রিয় একটা পজিশন। নাম্বার 8 খেলতাম হুম আমি, আমার ভালো লাগতো। আমি যখন সুরুচিতে খেলেছি আমি হুম গোলও করেছি অনেক। আচ্ছা তখন আমি নাম্বার 8 খেলতাম সুরুচিতে আচ্ছা। যখন ছিলাম। তারপর ইস্ট বেঙ্গলে এসে আমি চেঞ্জ করে নিয়েছি নিজের জায়গা। আমার মনে হয় যে মানে 11 সাইডের পিচে হুম নাম্বার 8 আর নাম্বার 6 এই দুটো হচ্ছে সব থেকে হ্যাঁ চাপের পজিশন। খুব চাপের। হুম টিম যদি খারাপ রেজাল্ট করে পুরো হুম দোষ এসে কিন্তু মিডফিল্ডের উপরই পড়ে। একদম। তো খুব চাপের, কিন্তু হুম আমার খুব ভালো লাগে মিডফিল্ড খেলতে। হুম এখন তো খেলি না। তো এখন এই যে ধর সাইড ব্যাক, হুম ধর আমার ছোটবেলায় যখন আমি খেলা দেখছি জানছি, তখন একটাই ফরমেশনে খেলা হতো 4-4-2, হ্যাঁ তার আগে পিছুতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। 4-4-2 এর মধ্যেই খেলা হচ্ছে। এখন তারপর এলো 4-2-3-1, হুম এখন 4-3-3, এখন অনেক মডার্ন হয়ে গেছে খেলা। হ্যাঁ তো এই যে তুই সাইড ব্যাক খেলছিস, এবার এখন সাইড ব্যাকের জাস্ট ওপরে গেলাম ফ্ল্যাঙ্ক ধরে আবার নেমে এলাম নয়, মানে তোকে মিডলেও ঢুকতে হুম হচ্ছে, আবার সাইডে কাট করে হয়তো উইঙ্গারকেও তো সারিয়ে তুই ঢুকছিস। হ্যাঁ তো এই জিনিসটা তোর এখন বেটার লাগছে না ওই নাম্বার 8-এর আপ ডাউন আপ ডাউন? আর একটা কথা কি হচ্ছে যে আগে যেরকম ছিল, আমরা যেসব কোচের কাছে প্র্যাকটিস করেছি এত মডার্ন কিছু করিনি। হ্যাঁ সত্যি কথা যেটা, হার্ডলি 4-5 বছর হচ্ছে যে আমরা মডার্নভাবে ফুটবলটাকে জানতে পারছি। যে আগে আমরা জানতাম 4-4-2 খেলা হয়, গোলকিপার বল মারলো, মানে মানে একটা যেরকম হয় আর কি, এখন জানতে পারছি। তো এখন জানি যে সাইড ব্যাক কখনো উইংয়ে চলে যাচ্ছে, উইং নিচে চলে আসছে, মিডফিল্ডে চলে যাচ্ছে, মানে খেলার পুরোই পাল্টে গেছে। তো আমার সত্যি কথা বলতে আমার সাইড ব্যাক খেলতে খুব ভালো লাগে এখন, খুবই ভালো লাগে। যে মানে ডিফেন্স করো, উপরে যাও, মানে খুবই ভালো লাগে। আমি হচ্ছে সব থেকে ফাঁকিবাজ প্লেয়ার, আমি শুধু ফরওয়ার্ডে দাঁড়িয়ে থাকি, ওটাই। আমার বেশি স্ট্যামিনা নেই, আমি ওপরে দাঁড়িয়ে থাকি, আমায় বল দাও, আমি চেষ্টা করছি গোল করার। হ্যাঁ ফরওয়ার্ডদের তো এটাই কাজ, বল আসো গোল মারো, একটা গোল মারলে হিরো হয়ে গেল। সেটাই। আর আমাকে একটা জিনিস বল, এখন তুই সেতুতে খেলছিস, হ্যাঁ তার আগে তোর ইস্ট বেঙ্গলে তুই ইভেন ক্যাপ্টেন ছিলি, হুম। বাট এই ইস্ট বেঙ্গলের যাওয়ার আগের যে তোর রাস্তাটা, হুম আমাকে সেটা আরেকটু খুলে বল, যে তোর ফার্স্ট ক্লাব কিরম ছিল, তারপর হুম ইস্ট বেঙ্গল কিরম করে তুই যাস, এই জিনিসগুলো। আমি ফার্স্ট তোমায় বললাম জিসি রয় খেলেছি, তারপর আমি তালতলা দ্বীপতে, তখন না আমি জানতামও না যে খেললে পয়সা পাওয়া যায়। সত্যি কথা, আমি খেলতাম তো আমাদের গাড়ি ভাড়া দিত, যেটা আমি দত্তপুকুরের ক্লাবে খেলতাম, তো গাড়ি ভাড়া দীপ্তিতে আসার পরও ওই রকম, আমরা জানতাম না যে টাকা পাওয়া যায় খেললে।
তো যখন আমি দীপ্তি সঙ্গ ছেড়ে সুরুচিতে সাইন করি তখন আমি টাকা পাই। আচ্ছা। মানে ওই যেই টাকাটা পেয়েছিলাম আমার কাছে অনেক টাকা ওটা, তো ওটা পাই সুরুচিতে। আমি সে বছর খুব ভালো খেলি, তোমায় বললাম আমি গোল করেছি। তো ওখান থেকে যিনি সুজাতা কর ছিলেন উনি সারদান সমিতির কোচ ছিলেন সেই আচ্ছা। বছর। সারদান সমিতি রানার্স হয়, আমার ওই টিমে সাইন করার কথা ছিল কিন্তু আমি যাইনি, কারণ আমার ছিল আমি ছোট টিমে খেলবো। ছোট টিমে খেললে তুমি ভালো খেললে লোকে দেখবে, বড় টিমে খেললে কিন্তু কেউ দেখে না। তো তখন আমি সুরজিতে সাইন করি, তখন সুজাতা কর আমাকে ডাকে যে এরকম ইস্ট বেঙ্গল টিম বানাচ্ছে, তো আমরা তোকে চাই, তুই আয়। তো আমি ওখানে যাই, ট্রায়াল হয় একটা, ট্রায়ালে টিম বানিয়ে এমএলএ কাপ খেলতে যাই। তখন কিন্তু কোনো সাইন হয়নি, নর্মালি এমএলএ কাপ খেলি। তখন ম্যানেজমেন্টের আমাকে খুব ভালো লাগে, মানে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের। তখন ওনারা আমাকে বলে যে আমরা চাই তুমি সাইন করো আমাদের ক্লাবে, ইস্ট বেঙ্গল ক্লাবে। তার মধ্যে অনেক ঝামেলা হয়েছে। আমাকে যে কোচ ছিল উনিই আমায় ডেকেছে, আবার উনিই আমায় ফোন করে বলেছিল যে ইস্ট বেঙ্গলে সাইন না করতে। বাহ, আচ্ছা। মানে আমি বুঝতে পারিনি ব্যাপারটা কেন। উনি আমাকে বললো দেখ আমি চাই না তুই ইস্ট বেঙ্গলে আয়, তুই কলকাতা পুলিশে সাইন কর, আচ্ছা। এখানে এলে তুই গেম টাইম পাবি না, এখানে অনেক সিনিয়র প্লেয়ার আছে, উনিই বলে আমাকে। হুম। তারপরে আমি ওনাকে বললাম আমার স্বপ্ন ইস্ট বেঙ্গল খেলার, আমি বসে থাকলেও আমি ওখানেই যাবো। আমি ওনাকে এইভাবে বলেছি যদি আমাকে বসিয়ে রাখে আমি তাও যাবো, মানে আমার স্বপ্ন, আমি চান্স সেটাই, পাচ্ছি, আমি কেন সেটাই, ছাড়বো। সেটাই। তো আমি যাই, যাই হোক তারপর থেকে ওনার সাথে আমার খুব রাগারাগি কখনো মেলে না, এখনো পর্যন্ত উনি আমার সাথে কথা বলেন না। তো তারপর আমি ইস্ট বেঙ্গলে সাইন করি। আর প্রথম বছর খুব টাফ যায়, আমি সত্যি গেম টাইম পাইনি, খেলিনি। তারপরের বছর যখন আইএফএ শিল্ড খেলা হয়, মানে আমাদের আইএফএ শিল্ড হয়েছিল, সেখানে আমি প্রত্যেকটা ম্যাচ ভালো খেলি। আবার আমাকে ইস্ট বেঙ্গল অফার করে ইস্ট বেঙ্গলে থাকার জন্য। তো তারপর আমি থাকলাম, পরের বছর ক্যাপ্টেনশিপ দিল, ক্যাপ্টেনশিপ করলাম। তো এই ফার্স্ট সিজনটা তুই মিডফিল্ডারে খেলেছিলি, হ্যাঁ নাম্বার 8, হ্যাঁ আর সেকেন্ড সিজনটা রাইট ব্যাক শিফট হ্যাঁ করলি। হ্যাঁ শিফট করে আচ্ছা, গেলাম, মানে ওইখানে প্র্যাকটিসেই আমাকে শিফট করিয়ে দিয়েছিল। আচ্ছা। প্রথম বছরই শিফট হয়ে গেছিলাম আমি, কিন্তু আমাকে ম্যাচে উনি মিডফিল্ডে নামাতো, কিন্তু প্র্যাকটিস সাইড ব্যাকে করাতো। আচ্ছা, মানে দুটো পজিশন একসাথে তুই হ্যাঁ খেলছিস। তখন আচ্ছা। আমাকে যেটুকু গেম টাইম, ধরো কোনো ম্যাচ ফুল টাইম খেলাচ্ছে সেখানেও মিডফিল্ডে নামিয়ে দিচ্ছে, আবার সাইড ব্যাকেও খেলাচ্ছে, মানে এরকম করে সেই বছরটা আমার গেছে। তারপরের বছর পুরো রাইট ব্যাক। কয়েকটা বোকা বোকা প্রশ্ন মাঝে মধ্যে করতে থাকবো। হ্যাঁ আমি তোকে কারণটাও বলছি কেন। কারণ আমরা ইন জেনারেল আমি দেখেছি ফুটবল ইন্টারন্যাশনাল লিগস হোক, আমরা সব কিছু জানি কীরকম করে কী হয়। ইন্ডিয়ান লিগস কতগুলো ডিভিশন হয় সেটাও আমরা খুব বেশি জানি না, এবং যেহেতু জানি না আমরা হয়তো জিজ্ঞেস করতে লজ্জা পাই যে এই সেটা জিজ্ঞেস করব, কিন্তু ওই জিজ্ঞেসটা না করলে আমরা জানবই না। আর অলরেডি যেহেতু ফুটবলটা, মানে আমাদের ভারতে তো ক্রিকেটটাকেই সেলিব্রেট করা হয়, তো সেখানে ফুটবলটাও একটু জায়গা পাচ্ছিল। এখন আইএসএল নিয়ে যেটা হলো সেটা তো খুবই খারাপ একটা জিনিস। যাই হোক, তো সেখানে মেয়েদের ফুটবলটা আরও ছোট সার্কেল, সেটা ওঠার চেষ্টা করছে। তো আমাকে বল যে এই যে মেয়েদের ফুটবল আমরা যদি দেখতে চাই কোথায় দেখব? এক হচ্ছে সেইটা, দ্বিতীয়ত হচ্ছে যে কতগুলো লিগ হয়, কি ডিস্টিংশন, কি ডিভিশন, সেইগুলো আমাকে বল। হ্যাঁ, তো তুমি যেটা বললে সত্যি তাই, মেয়েদের ফুটবল কোথায় হয় অনেকেই জানে না। তো যেটা আইডাব্লিউএল হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল যে পেজটা আছে ইউটিউবে, সেই পেজ থেকে লাইভ হয়। আচ্ছা, আর আমাদের যে সিএফএল আছে সেটা আইএফএর পেজ থেকেও লাইভ হয়, মানে ইউটিউবেই হয় সব লাইভগুলো। আর কতগুলো ডিভিশন? আইডাব্লিউএল 2। হ্যাঁ, তো আগে কন্যাশ্রী কাপ হতো আর আইডাব্লিউএল হতো। তো 2 বছর এরকম 2-3 বছর হচ্ছে যে আইডাব্লিউএল 2ও স্টার্ট হয়েছে, আর কন্যাশ্রী কাপেরও একটা সেকেন্ড ডিভিশন স্টার্ট হয়েছে। আচ্ছা। তো মোটামুটি এখন আমাদের কলকাতায় 2টো লিগ হয়, আর পুরো অল ইন্ডিয়াতে 2টো টুর্নামেন্ট, একটা আইডাব্লিউএল একটা আইডাব্লিউএল 2। আচ্ছা, তো এবার তাহলে এখন আজকের দিনে দাঁড়িয়ে যদি কাউকে প্রথম থেকে শুরু করতে হয়, তাহলে কন্যাশ্রী সেকেন্ড ডিভিশনটা, হ্যাঁ ওইখান থেকে কন্যাশ্রী, তারপর আইডাব্লিউএল 2, হ্যাঁ তারপর আইডাব্লিউএল। হ্যাঁ আচ্ছা, এবার তুই শুরু করেছিলি একদম ডিরেক্ট আইডাব্লিউএল থেকেই? না না, আমিও তো কন্যাশ্রী কাপ কন্যাশ্রী থেকে খেলেছি। খেললি? হ্যাঁ, তখনও আচ্ছা, কন্যাশ্রী কাপ তখন খেলেছি। ডিভিশন 2টা ছিল না? না, 2টা ছিল না, ডিরেক্ট কন্যাশ্রী ছিল। তো আমি যখন শুরু যেতে তখন কোয়ালিফাই করতে পারিনি, তখন এসএসবি কোয়ালিফাই করতো প্রত্যেক বছর আইডাব্লিউএল এ। তো এসএসবি খেলেছে, তারপর ইস্ট বেঙ্গল যে বছর প্রথম কোয়ালিফাই করে সেই বছরই আমি আইডাব্লিউএল এ কোয়ালিফাই মানে খেলি।
ছোটবেলায় তুই ছেলেদের সাথে খেলছিস, হ্যাঁ মা পেটাচ্ছে, মা ধরে নিয়ে আসছে, তাও তুই যাচ্ছিস হ্যাঁ খেলতে, এইটা একটা। আর এটাকে এখন প্রফেশন বানিয়ে নেওয়া, হুম দুটো আকাশ পাতাল তফাৎ। হ্যাঁ তুই আমাকে সেই সময়টার কথা বল যখন তুই তোর মাথায় ডিসাইড করলি যে না আমি ফুটবলটাই খেলবো, এটাই আমার প্রফেশন হবে। হ্যাঁ আমি বলছি সত্যি কথা, যেটা আমি কখনো ভাবিনি আমার প্রফেশন ফুটবল হবে। হুম আমি খেলতাম, মানে আমার মাথায় ছিল আমি খেলছি খেলছি সব জায়গায় খেলছি, ভালো লাগছে। যখন একটা হয় না যে লোকে তোমায় ভালোবাসতে স্টার্ট করে, আমাকে প্রচুর লোক ভালোবাসতে শুরু করে। হুম যখন আমি স্কুলে, মানে স্কুলে দেখবে যারা পড়াশোনা করে তাদের থেকে যারা খেলাধুলা করে তাদের একটা হুম আলাদাই ব্যাপার থাকে। তো স্কুলের ম্যামরা আমাকে খুব ভালোবাসে। তারপর আমি, আমার বাবা ফুটবল প্লেয়ার ছিলেন, বাবা বেশি দূর খেলেনি তো, বাবার প্রফেশনটাই মনে হলো যে না থাক, নিজের প্রফেশনটা বানাই। হুম আর আমি পড়াশোনা করতে একদম ভালোবাসতাম না, শুধু খেলতাম সারা দিন, মানে সকাল 6টা থেকে যদি আমি ঘুম থেকে উঠতাম সারা দিন দুপুর পর্যন্ত ফুটবলই খেলে যাচ্ছি। হুম তো একটা টাইম যখন আমি ফার্স্ট ডিস্ট্রিক্ট করি, তখন আমার মনে হলো যে না আমি এবার ফুটবলটাকে নিয়ে ভাববো, হুম আমি ফুটবলই খেলবো, আর কিছু করবো না। হুম তার জন্য আমি পড়াশোনাও ঠিক করে করিনি কখনো, হুম শুধুই ফুটবল নিয়েই ভেবেছি। যার জন্য হয়তো ফুটবল একটু আমাকে কিছু ফেরত দিয়েছে, হুম। যে এত মানুষ ভালোবাসছে আমাকে। এরকম একটা ক্লাব যাকে তুই ভালোবাসিস, সেই যখন তোকে অফার করছে তোর ক্লাবে আসার কথা, তুই বাড়িতে মাকে জানানোর আগে আগে তো তুই তোর কাছে খবরটা এলো, হ্যাঁ সেইটা কীরকম লাগে এক হচ্ছে সেইটা। আর আমাকে আরেকটা জিনিস বোঝা, ওটা একটু টেকনিক্যাল, হুম যে এই যে কন্ট্রাক্ট হয় যে তোকে সাইন করছে, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি কীরমভাবে হয়? আহ, আগের যেই ক্লাবগুলোতে আমি খেলেছি সেখানে না কন্ট্রাক্ট ব্যাপারটা আমি জানতাম না। আচ্ছা। হ্যাঁ, তো ওরা কোনো একটা ভাউচারে সাইন করাতো, হুম সেই হিসাবেই হতো। তো ইস্ট বেঙ্গলে আসার পর, যেহেতু এটা বড় ক্লাব, হুম প্রফেশনাল ক্লাব, তো এখানে আসার পর আমি কন্ট্রাক্ট পাই, তখন 10 মাসের কন্ট্রাক্ট হয়। মানে এখন আমি জানি আচ্ছা। যে প্লেয়ারদের 10 মাসের কন্ট্রাক্ট হয়, বা তুমি যদি আরও বেশি করতে চাও সেটা হয়। হুম তো আগের ক্লাবগুলো তো আমি বললাম যে পয়সা পেতাম, আমি সেটাও জানতাম না। হুম তো সুরুচিতে আসার পর আমি একটা ভাউচারে সাইন করি। হুম তো সেখান থেকে ওরা আমাকে এককালীন টাকা দেয়, আর কিছুটা টাকা দেয় না। হুম তো সেটাও আমি বলি যে আমি কালকে ম্যাচ খেলবো না যদি আমাকে টাকা না দেয় হুম আজকে, কারণ এরমই হতো, কারণ টাকা পয়সা সেভাবে কেউ দিত না। তো ইস্টবেঙ্গলে আসার পর জানতে পারলাম যে এরকমভাবে কন্ট্রাক্ট হয়। ইস্টবেঙ্গলের সাথে আমার 10 মাসের কন্ট্রাক্ট ছিল, প্রতি বছর সেটাকে আমি চেঞ্জ করে বাড়াই। হুম। আর তুমি কি বললে আরেকটা? আরেকটা হচ্ছে প্রথম যখন ইস্ট বেঙ্গলের হ্যাঁ, খবরটা এলো। আর এটা না আমার আমার স্বপ্ন ছিল যে আমি ইস্টবেঙ্গলের হয়ে খেলবো। হুম মানে আমি ইস্টবেঙ্গলকে প্রচুর ভালোবাসতাম, হুম হুম ছোটোবেলা থেকে ফ্যান ছিলাম, আমার খুব ভালো লাগে ইস্টবেঙ্গল। তো যেদিন আমার কাছে কলটা আসে, আমি মানে পাগলের মতো লাফালাফি করি হুম যে ইস্টবেঙ্গল থেকে আমাকে নেওয়ার জন্য ফোন করছে, মানে এগুলো একটা স্বপ্নের হুম মতো। তো ফার্স্ট আমি আমার মাকে বলি যে মা আমাকে এরকম ইস্টবেঙ্গল থেকে কল করেছে, আমি আর কাউকে জানাইনি। হুম আমি ভেবেছিলাম যে আগে হবে তারপর আমি জানাবো, কারণ পরে যদি না হয়, হুম তারপর যখন পুরো সব কিছু কমপ্লিট হয় তারপর আমি সবাইকে জানাই যে আমি হ্যাঁ সাইন করেছি ইস্টবেঙ্গলে। হুম আমার বাবা তো খুব খুশি হয়েছে যে আমি হুম ইস্টবেঙ্গল, আমার যে কোচ আছে স্কুলের কোচ তারাও খুব খুশি, হুম। যে আর আমার তো স্বপ্নের মতো হচ্ছিল সব কিছু। কন্ট্রাক্টগুলো কি 1 বছরেরই হয় না 3-4 বছরেরও হয়, কিরকম? হ্যাঁ, মানে ক্লাব চায় যে 3 বছরের কারোর সাথে কন্ট্রাক্ট করতে, হুম কিন্তু আমি প্রত্যেক বছরই একবার মানে 10 মাসেরই কন্ট্রাক্ট করেছি। আচ্ছা। করার পর আমি পরের বছর আবার রিনিউ করিস। বাড়িয়েছি, হ্যাঁ রিনিউ করেছি। ক্যাপ্টেন্সি, ঠিক আছে। ক্যাপ্টেন হওয়ার জন্যে কিছু মেরিট থাকতে হয়, সেটা কোচেরাই দেখে নেয় হুম বা আশপাশের প্লেয়াররাও বুঝে যায় যে এই ক্যাপ্টেন। তখন তুই শুনলি যে তোকে হুম ক্যাপ্টেন করতে পারে বা করবে বলছে, হ্যাঁ, তখন কি কি তোর থট প্রসেস হয়? আহ, একটা ব্যাপার হচ্ছে যে আমি যখন জানতে পারি, মানে ইস্টবেঙ্গলে ক্যাপ্টেনশিপটা এরকমভাবে ছিল যে যারা পুরনো প্লেয়ার থাকে তাদেরকে ওরা প্রায়োরিটি দেয় যে ক্যাপ্টেনশিপ হওয়ার জন্য। তো প্রথম বছর তো আমার সাথে বহুত খারাপ হয়েছে, আমি সেখানে আশাই করি না যে আমি পাবো, কিন্তু ম্যানেজমেন্ট আমাকে খুব ভালোবাসে। আমি তোমায় বললাম নিতু স্যার, উনি আমায় প্রচুর ভালোবাসে। আমার যে ম্যানেজার ছিল ইন্দ্রাণী সরকার, উনি। তো যখন কন্যাশ্রী কাপের প্রথম ম্যাচ খেলতে নামছি আমরা কালীঘাটের এগেনস্টে, তখন সবাই দাঁড়িয়ে তখন যখন বললো যে তৃষা এবছরে ক্যাপ্টেনশিপ করবে, আমি কাঁদছি, মানে আমার কাছে এগুলো কি হচ্ছে, এগুলো স্বপ্নের মতো হচ্ছে আমার সাথে, মানে আমি বিশ্বাসই করতে পারছি না। হুম তো ওনাদের আমাকে জানি না কেন মনে হয়েছিল ওরা আমাকে ক্যাপ্টেনশিপ দেবে। ওখানে আরও অনেক সিনিয়র প্লেয়ার ছিল, হুম হয়তো ক্লাবের প্রতি আমি প্রচুর লয়াল ছিলাম, ক্লাবকে বেশি ভালোবাসতাম। আর
আমার কোচ ছিল যে ছোটবেলায়, সে আমাকে একটা কথা বলতো যে আমার মধ্যে নাকি ক্যাপ্টেন হওয়ার, জানি না উনি আমাকে এই কথাটা হুম বলেছিল যে তোর মধ্যে ক্যাপ্টেন হওয়ার গুণ আছে। হুম কারণ আমি স্কুলে যত বছর ছিলাম স্কুলের ক্যাপ্টেনশিপই হুম করেছি। তো উনি বলতো আমাকে যে তোর মধ্যে ক্যাপ্টেন হওয়ার গুণ আছে, তুই সবাইকে নিয়ে চলতে পারিস। হুম হয়তো তার জন্য, হয়তো আরও ভালো প্লেয়ার ছিল আমার থেকেও, আমি এটা হুম বলতে পারবো না। আরও ভালো প্লেয়ার ছিল, সিনিয়র ছিল, হয়তো এটার জন্য যে আমি সবাইকে নিয়ে চলতে পারবো, হুম তাই জন্য হয়তো আমাকে ক্যাপ্টেনশিপ দিয়েছিল। হুম। তুই সেটা কখনো ভেবে দেখেছিস যে কি কেন স্কুলে যখন তোর 12 বছর 13 বছর বয়স হুম। তোকে কেন ক্যাপ্টেন করা হচ্ছে? হয়তো তোর থেকে বেশি ভালো কেউ খেলছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু ক্যাপ্টেনটা তুই, সবাই যে ভালো খেললো সেই ক্যাপ্টেন সেটা কিন্তু হয় না। হয় না, হ্যাঁ। ওটাই আমি কোচকে যখন জিজ্ঞেস করেছিল, উনি আমাকে হুম এটা বললো, তোমার মধ্যে এই গুণটা আছে, তুমি ক্যাপ্টেনশিপ হুম করতে পারো, তুমি সবাইকে নিয়ে চলতে পারো। তো আমার স্কুল টিমেও আমার থেকে সিনিয়র প্লেয়াররা ছিল, তারাও আমি যা বলতাম তাই শুনতো তারা। হুম তো এটাই হয়তো যে যখন যেই যা টিমে আমি থাকি সেই টিমটাকে খুব নিজের করে নিই, হুম। তার জন্য হয়তো। আমরা যখন মাঠে নামি তখন তো বাইরের আর কিছু মাথায় আসে না, না। তখন জাস্ট ওই মাঠের মধ্যে অপোনেন্ট কে আছে, আমার এগেনস্টে কে আসবে, হুম। সেই নিয়ে চিন্তা ভাবনা। এবার তুই খেলছিস যখন মিডফিল্ডে, তখন তোর তোর আমি একদম তোর নিজের কথা বলছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টিম টিম স্ট্র্যাটেজি নয়। হুম। যখন তুই মিডফিল্ড খেলছিস মানে নাম্বার 8, মানে ধর ওদের 3টে মিডফিল্ডকেও তোকে কোনো না কোনো টাইমে মার্ক করতে হবে, হ্যাঁ। আবার ওদের ডিফেন্ডারকেও হারিয়ে তোকে হুম। অ্যাটাকও করতে হুম। হবে। তুই যখন খেলতিস তুই কীরমভাবে প্রিপেয়ার করতিস হুম। যে অপোনেন্টে তুই স্পেসিফিক্যালি যাদের আগেনস্টে খেলবি তুই তাদের খেলাটা দেখতিস, তাদেরকে মার্ক করতিস, নাকি পুরো টিমটাকেই অ্যাজ আ হোল দেখতিস? হ্যাঁ, এইটা দেখো, এখন যেমন আমরা না অ্যানালাইসিস করতে পারি হুম যে কোন টিমের সাথে আমার খেলা বা কোন প্লেয়ার আমার এগেনস্টে খেলছে, আমি তাদের ভিডিও দেখে নিজেকে প্রিপেয়ার করি নেক্সট হুম। ম্যাচের জন্য, কিন্তু তখন তো সেটা ছিল ছিল না। না। তখন ম্যাচে নেমেই আমি জানতে পারছি যে আমার এগেনস্টে কিরকম কে প্লেয়ার খেলছে, তখনই দেখে নিতাম, যে 10-15 মিনিট দেখতাম। তো কোচ বলে দিত যে আমার পায়ে না লং বল খুব ভালো, হুম আমি লং পাস খুব ভালো করতে হুম পারতাম। তো তখন ওরা আমাকে বলে দিত যে তুমি ডিফেন্সের ওপর থেকে পাস করবে, হুম উইঙ্গার যাবে এরকম। হুম তো আমি সেরকম উনি যেটা বলতো সেটার হিসাবে খেলতাম, কখনো কখনো নিজে নিয়েও যেতাম। তো ওটাই যে খুব যে প্রিপেয়ার করতে পারতাম নিজেকে, তখন সেটা না। ছিল না। হুম এখন করতে পারি, যে অপোনেন্টে কে খেলছে তার ম্যাচ আমি 2 দিন আগে থেকে দেখছি, হুম দেখে নিজেকে রেডি করছি, তখন হুম। সেই জিনিসটা হতো না। বাট ওই যে সামনে আসবে দেখা যাবে মাঠে নেমে। তোর স্ট্রেংথ কি মনে হয় অ্যাজ এ ফুটবলার? আহ, আমার, আমি এরকম মানে নিজেকে নিয়ে বলা ঠিক না, বাট আমার মনে হয় আমার রানিং খুব ভালো, আমি হুম ভালো দৌড়াতে পারি, আর আমার লং বল খুব ভালো। হুম আর আমার খেলা না একদম বাঙালিদের মানে বাংলা খেলা, হুম। বল ধরো ছাড়ো, আমি খুব যে একদম খুব কাটাস স্কিল না, হ্যাঁ। এইসব না, বল ধরা ছাড়াই আমার আমার ভালো লাগে খেলতে। হুম পরিষ্কার খেলা খেলতে আমার খুব ভালো লাগে, হুম। বল ধরো আর ছাড়ো। আমি আমি আমার অডিয়েন্সকে বলি আমরা দুজনেই কিন্তু খুব সিমিলার, হ্যাঁ, হুম। দুজনেই ক্যামেরার সামনে খুবই লজ্জা পাই। মানে আমি একটা সেন্টেন্স বলছি, ও একটা সেন্টেন্স বলছে, আমরা একদম যত তাড়াতাড়ি মানে কথা বলে এখান থেকে বেরোনো যায়, মানে ওরকম একটা অবস্থা। বাট আশা করছি আপনার এনজয় করছেন। আমি ধর আমি তো খুব বড় লেভেলে অব্দি খেলিনি, হুম। বাট যদি ম্যাচ হয়, কোনো বড় হুম। ম্যাচ হয়, হুম। তাহলে তার আগের দিন আমার ঘুমটুম হয় না, হ্যাঁ। আমি টেনশনেই ঘুমোতে পারি না। হ্যাঁ। আর ঘুম হলো না, হুম। ওইটার একটা থেকে গেল মাথায়, খেলা পারফরমেন্স করতে পারলাম না, হুম। এরকম অনেক, আমি বেসিক্যালি আমার টেনশনটাই আমার 12টা বাজিয়ে দিয়েছে। তো তুই অ্যাজ আ প্লেয়ার তোর হুম। কি খুব টেনশন হয় বা তোর ঘুম উড়ে যায়, এরকম হয় নাকি তুই খুব কনফিডেন্ট রিল্যাক্স যে না ঠিক আছে হয়ে যাবে? আমার খুব বেশি টেনশন হয় না, হুম। কারণ আমার টেনশন কখন হয়েছিল জানো, যখন আমি শ্রীভূমির এগেনস্টে খেলতে নামছিলাম, যে বছর আমি ক্যাপ্টেন আচ্ছা, ইস্ট করেছি। বেঙ্গল হ্যাঁ। ভার্সেস শিবভূমি। তো ইস্ট বেঙ্গল আর শ্রীভূমির ম্যাচটা না সবাই ডার্বি হিসাবে নেয়, মেয়েদের ডার্বি হিসাবে শ্রীভূমি আর ইস্ট বেঙ্গলের ম্যাচটা নেয়। তো ওই দিন আমি খুব টেনশনে ছিলাম, আমার সারা রাত ঘুম হয়নি, হুম যে কালকের ম্যাচটা কী হবে। ইনফ্যাক্ট কাল মানে আমি অনেক দিন ধরেই ওই ম্যাচটা নিয়ে টেনশন করেছি যে ওই দিনের ম্যাচটা কী হবে, কারণ হুম ওটা খুব প্রেস্টিজ থাকে ওই ম্যাচটায়। আর বেশিরভাগ টাইমেই ইস্ট বেঙ্গল শিবভূমিকে হারিয়েছে। হুম তো আর আমি ছিলাম, আর সেই ম্যাচটা আমরা জিততেও পারিনি। হুম তো জেতার মানে টেনশনে তো আমার ম্যাচটা, সত্যি কথা বলতে আমি খুব টেনশন করেই ম্যাচটাতে খুবই বাজে খেলেছি, হুম প্রচুর টেনশন করেছি সেই ম্যাচটা নিয়ে। তো ওই রকম আর এখন অত টেনশন হয় না সব ম্যাচ নিয়ে, ওই ম্যাচটা নিয়ে আমার খুব টেনশন হয়েছিল, হুম। প্রচণ্ড টেনশন হয়েছিল, আমি সারা রাত ঘুমাইনি ওই ম্যাচটার জন্য। তোর ম্যাচের দিন কি রুটিন থাকে? ধর সকাল থেকে, ধর একটা হুম। ম্যাচ আছে,
তুই আমায় সেই দিন সকাল থেকে তোর কীরকম তোর শিডিউল থাকে আমাকে একটু বল। আমি সকালবেলা ঘুম থেকে উঠি, যেটা আমার প্রতিদিনই থাকে যে আমি সবার আগে স্নান করি, তারপর প্রে করি, তারপর আমি আমার ব্রেকফাস্ট করি। তো প্রতিদিনের মতো ওটাই করি। তারপর একটু ফোম রোলিং করলাম, নিজে মোবিলিটি করলাম, অ্যাক্টিভেশন করলাম, করে ম্যাচের জন্য রেডি হয়ে ইলেকট্রল খেতে থাকি। হুম তারপর টিম মিটিং হয়, টিম মিটিংয়ে যাই। তো ম্যাচ নিয়ে ওই দিনটা ভাবি, ওই দিনটা আমি ফোন ইউজ করি না, যতক্ষণ না টিম মিটিং হুম হচ্ছে বা ম্যাচে যাবো ততক্ষণ আর ফোনটা দেখি না, মার সাথে কথা বলি। তারপর যেই টিমের সাথে আমার খেলা, আমার মানে আমার সামনে যে খেলছে তার ম্যাচটা আমি কিছুক্ষণ দেখি টিভিতে চালিয়ে। ব্যাস এইরকমই রুটিন থাকে। ধর 3টের সময় ম্যাচ, হুম তাহলে তুই কখন খেয়ে নিবি, কতক্ষণ, মানে হুম এই জিনিসগুলো আমাকে বল। এটা তো টিমের সাথেই করতে হয়। এবার ধরো আমার অনেক দূরে গ্রাউন্ড পড়লো, মানে আমি যেখানটা আছি সেখান থেকে 2 ঘন্টা দূরে। আচ্ছা। তো আমাকে লাঞ্চ অনেক তাড়াতাড়ি করে নিতে হয়। তো কিছু খাবার থাকে, ধরো কোনো ফ্রুটস থাকলেও সেটা খেয়ে নিলাম, বা নিজের প্রোটিন থাকে সেটা খেলাম। বেসিক্যালি যদি 3টে ম্যাচ থাকে আমি চেষ্টা করি 11 থেকে 11:30-র মধ্যে খেয়ে নেওয়ার, আচ্ছা। কারণ আমার ডাইজেস্ট হতে অনেক সময় লাগে। হুম। তো আমি তাড়াতাড়ি খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর সকালবেলা ব্রেকফাস্ট 8টার মধ্যে আমি করে নিই। কারণ আমি মেহতাবদাকে ওটা জিজ্ঞেস করেছিলাম। হুম মেহতাবদা ম্যাচের দিন যেমন জাস্ট সেদ্ধ খেত একদম সকালের দিকে, হ্যাঁ আর বাকিটা জলের ওপরই লাগতো। হুম ম্যাচ হয়ে যেত তারপর। হ্যাঁ, না হুম আমাদেরও ওই দিনকার ম্যাচের দিন থাকে কি, ডাল থাকে, আলু ভাজা আর মাছ থাকে, ব্যাস। হুম হুম এটাই খাও, খেয়ে খেলো, তারপর আবার এসে যেরকম চিকেন টিকেন হয় সেরকমই। হুম ম্যাচের দিন পুরো প্লেন খাবার থাকে, হুম সিদ্ধ থাকে না, হুম। যেহেতু অনেক প্লেয়াররা খায় তো ওটাই থাকে। আমাকে বল, এই হাইট কমের অনেক অ্যাডভান্টেজ হয়, হুম অনেক ডিসঅ্যাডভান্টেজ হয়। হুম তোর প্রফেশনাল লাইফে তোর এই হাইটটা যেহেতু কম, তোর কি মনে হয় তুই অ্যাডভান্টেজ পাস, হুম আর কি ডিসঅ্যাডভান্টেজ হয়? বেশিরভাগ আমার ক্ষেত্রে প্রবলেমই হয়েছে। হুম যতই বলো তুমি, সবাই বলে যে হাইট শট থাকলে কোনো প্রবলেম না, বাট ফুটবলে, ইন্ডিয়ান ফুটবলে বেশিরভাগ হাইটই ম্যাটার করে। তো আমার ক্ষেত্রে বেশিরভাগ প্রবলেমই হয়েছে। আর যদি বলো যে হ্যাঁ অ্যাডভান্টেজ কী আছে, যাদের হাইট শট হয় তারা খুব কুইক হয়। তো আমার ক্ষেত্রে এটা খুব আমার বেনিফিট, যে আমি খুব হুম কুইক হুম মুভমেন্ট করতে পারি। তো এটাই, বাকি সব আমার মাইনাসই হয়েছে, যা হয়েছে যে হাইট শর্ট হলেই হুম ইন্ডিয়ান ফুটবলে, মানে আমি যদি আগে জানতাম যে হাইট শর্ট হলে এত প্রবলেম হয়, আমি সত্যি ফুটবল খেলতাম না। আমি সত্যি বলছি, মানে সবাই আগে ভাবতাম না ঠিক আছে, হুম এবার তুমি জানো যে তুমি করতে পারবে জিনিসটা, কিন্তু যে কোচ আছে বা যারা ম্যানেজমেন্ট আছে তারা তোমাকে ট্রাস্ট করছে না, যে তোমার থেকে যদি বড় ফরেনার থাকে তুমি কি করবে, তুমি জানো তুমি ঠিক আটকে দিতে পারবে, হুম কিন্তু তারা তোমায় ট্রাস্ট করতে পারবে না। হুম হাইট, ওই জায়গাটাই হাইট খুব ম্যাটার করে। হুম এবার মেসি, সুনীল ছেত্রী এদেরও হাইট হুম। শট আছে, বাট ওদের অনেক গুণে সম্পূর্ণ আছে, হ্যাঁ। তুমি জানো সেটা গড গিফটেড আছে। না হার্ডওয়ার্কও করেছে সেটা না, বাট বেশিরভাগ ক্ষেত্রে সবসময় হাইটই ম্যাটার করে। তুমি হুম। যে কোনো কাজে যাও, শুধু ফুটবল না, যে কোনো কিছুতেই হাইট খুব ম্যাটার করে। আর আমাদের মেয়েদের ফুটবলে তো আমি ম্যাটার করে। যতদূর দেখেছি যে হাইট শট থাকলে প্রচণ্ড তাদেরকে আলাদাভাবেই দেখা হয়, হুম। আমি যতটা দেখেছি। ট্যাকলিং এ কি অসুবিধা হয় তোর? না ট্যাকল করছে না কিছু না? না ওই বডি টু গ্রাউন্ড স্ট্রেংথটা তোর হ্যাঁ, আছে। মানে ওটাই যে আমার আর একটা জিনিস যেটা আমার খুব ভালো, আমি 1v1 ইদানিং আমি এই জিনিসটাকে নিজের মধ্যে দেখছি, যে আগে ছিল না। আমি সেতু এফসিতে যাওয়ার পর এটা আমি যিনি কোচ এসছে উনি বেসিক্যালি ডিফেন্ডার ছিল। আচ্ছা। তো উনি আসার পর না ডিফেন্সের উপর খুব তো আমি না দেখছি যে আমার অনেক কিছু ইমপ্রুভ হয়েছে। হুম আমার 1v1 যদি কেউ আমার সামনে থেকে বল নিয়ে যায় না, আমি তাকে যেতেই দিচ্ছি না, মানে হুম আলাদাই আমার মধ্যে একটা এই ইমপ্রুভমেন্টটা এসছে, হুম যে যেই হোক না কেন আমি তাকে যেতে দিচ্ছি না ওয়ান হুম ভি ওয়ান। হুম যখন 1v1 প্র্যাকটিস হয় না তখন তো আমি দেখছি যে আমি যেতে দেবো না, হুম তুমি যেই হও না কেন আমার সামনে থেকে। হুম তো এই জিনিসগুলো আমার মধ্যে খুব ইমপ্রুভ হয়েছে। হুম। এই যে সেতু এফসির কথা বললি, হুম যখন ধর তোর 1 ইয়ার কন্ট্রাক্টটা শেষ হলো, হুম এখন হচ্ছে তুই ইস্ট বেঙ্গল থেকে সেতু এফসিতে যাচ্ছিস, হ্যাঁ ওই সময়টার ব্যাপারে একটু বল। হুম যখন তোর কাছে অফারটা এলো, তখন ভালোবাসিস যেই ক্লাবটাকে, সেটাকে ছেড়ে একটা অন্য ক্লাব, শুধু নয় একটা অন্য শহর যাওয়া, এই ডিসিশনটা কেন নিলি? কি তখন তোর মাথায় চলছিল সেইগুলো একটু বল। আহ, আমার সত্যি কথা বলতে মাথায় একটা জিনিস চলছিল, একটা ফেজ এসেছিলো আমার। আমি না সেই টাইমটায় ফুটবল থেকে অনেকটা দূরে চলে গেছিলাম, যখন বাবার আচ্ছা। হ্যাঁ। এরকম হয়, মানে আইডাব্লিউএল যখন আমরা চ্যাম্পিয়ন হলাম, হুম তারপর আমি যখন বাড়ি গেলাম আমি ভাবছি যে আহ, এবার আমাকে কিছু একটা অন্য কিছু করতে হবে। তো আমি না একটা জিমে ইন্টার্নশিপ করতাম, আচ্ছা। যে আমি শুধু ফুটবল খেললে হবে না, আমার পাশে একটা কিছু করতে হবে। তো আমি প্র্যাকটিস সেইভাবে করতাম না, শুধু জিমে যেতাম, ওখানে ইন্টার্নশিপ করছিলাম।
তারপর আমার কাছে 3টে ক্লাবের অফার আসে, কিকস্টার, গোকুলাম আর সেতু এফসি। তো আমার এজেন্ট বলছে যে তোকে আমি কিকস্টারে পাঠাচ্ছি। আমি বলছি আমি যাবো না, কারণ আমার মাকে রেখে আমি একা একা কোথাও যাবো না। এখানেই কোনো ক্লাব, তাতে যদি আমাকে আইডাব্লিউএল খেলতে না হয় আমি খেলবো না, আমি কন্যাশ্রী কাপ খেলবো আর কোনো কাজ করে নেবো দরকার পড়লে। মাকে রেখে তো ও বলছে না তুই যা। আর আমার অনেক ফ্রেন্ডরাও ছিল, তারা বলেছে তুই যা, আমরা তো এখানে আছি, কাকিমার কিছু হলে আমরা দেখবো। তো ওরা সেই সময় আমাকে খুব মোটিভেট করে যাওয়ার জন্য। তারপরে আমাকে ইস্ট বেঙ্গল থেকে কল আসে আমার কাছে। তো আমি ভেবেছিলাম এই বছর হয়তো আমি খেলি না, আর তখন আমার চোটও ছিল। বাবা যখন মারা যায় আমি 1 মাস পর ক্যাম্প জয়েন করি, আচ্ছা। তখন আমার অলরেডি অ্যাঙ্কেল ইনজুরি নিয়ে আমি বসে আছি। তো আমি ওখানে গিয়ে খেলতেও পারিনি। তো আমি ভেবেছিলাম এবার হয়তো আমার কাছে কোনো কল আসবে না যাওয়ার জন্য। তো না, কোচ নিজেই কল করেছিল আমাকে যে আমরা চাই তুমি আসো, এখানে তুমি থাকো, আমাদের কাছে থাকো, ফিউচারের জন্য ক্লাবের ভালো, তোমার ভালো, তুমি যদি এখানে থাকো। তো আমার দেখলাম যে নিজের কমফর্ট জোনের বাইরে যাওয়াটা খুব দরকার, বাইরের পরিবেশটা চেনার জন্য। আর আমি একদমই একটা বাঙালি মেয়ে যাকে বলে সেরকম, যে আমার খাওয়া দাওয়া পুরো বাঙালি মানুষের মতো। আমি বাইরের খুব একটা খাবার পছন্দ করি না, আর সাউথ ইন্ডিয়ান আমি একদমই পছন্দ করি না। সত্যি আমিও পছন্দ করি না। আমি মানে আমি যে কিভাবে ওখানে যাব, আমি যাওয়ার আগে থেকে প্যানিক হচ্ছে আমি কি খাবো, আমি কিভাবে থাকবো ওখানে, পুরো পরিবেশ। আর আমার প্রথম জীবনের বাইরে কোথাও যাওয়া একা একা। তো আমি যে ইস্টবেঙ্গলের কোচ আছে তার সাথে কথা বলে আমি তাকে বলি কোচ আমি বাইরে যে ক্লাব খেলতে চাই, কারণ আমি জানি আমি খেলি কি না খেলি ইস্টবেঙ্গল কখনো আমাকে ছাড়বে না। আমি যতদিন থাকতে চাই ওরা আমাকে ততদিনই রাখবে। তো আমার মনে হলো যে আমি, একটা মানুষ দেখবে যখন কমফোর্ট পেয়ে যায় না তখন সেখান থেকে বেরোতে চায় না। তো আমি বললাম না, এখান থেকে বেরিয়েই যদি আমি অন্য ক্লাবে যাই আমার ইমপ্রুভ হবে, নাহলে এখানে থাকলে আমার ইমপ্রুভ হবে না। তার জন্য আমি আমার এজেন্টকে বলে আমি সেতু এফসির কন্ট্রাক্টটা সাইন করি। কিন্তু আমার যে কোচ আছে, ম্যানেজমেন্ট, তারা সবসময় আমাকে একটা কথা বলে, তোর জন্য আমাদের দরজা সবসময় খোলা, তোর যেদিন মন চাইবে তুই আসতে পারিস। বাট যে ডিসিশনটা নিয়েছি সেটাও একদমই ঠিক, কারণ হ্যাঁ ওর ওর বয়স কিন্তু খুবই কম, মানে ওর কথাবার্তা, ওর এক্সপিরিয়েন্স খুবই ম্যাচিওর্ড, বাট ওদের 22 বছর, হ্যাঁ মানে জাস্ট 22 ইয়ার্স, তার মধ্যে এত খেলে নিয়েছে, তার মধ্যে একটা অন্য শহরে গিয়ে অন্য ক্লাবের হয়েও খেলছে। এই ডিসিশনগুলো খুব ডিফিকাল্ট হয়, কারণ খুব ডিফিকাল্ট। কিন্তু ওইটাই যে তুমি যতক্ষণ কমফোর্ট পাবে তোমার কিছু করতে ইচ্ছা করবে না। সত্যি কথাতে আমি জানি আমি কিছুই করি না, কারণ আমি তো থাকবোই ক্লাবে। কিন্তু এই জিনিসটা হতে হতে না নিজের খেলা খুব খারাপ হয়ে যায়। তার জন্য আমি ভাবলাম যে ওখানে গেলে আমাকে লড়াই করতে হবে। আমি কাউকে চিনি না, না কোচকে চিনি, কাউকে চিনি না আমি। তো ওখানে গিয়ে আমাকে লড়াই করে কিন্তু টিমে থাকতে হচ্ছে। যে 30 জনের সে স্কোয়াডটা থাকে, সেখান থেকে 21 স্কোয়াডে আসা একটা বাইরের ক্লাবে গিয়ে, সেটা খুব টাফ। তো তার জন্যে আমার মনে হচ্ছে যে আমার মধ্যে নিজের ইমপ্রুভমেন্ট বাড়ছে আস্তে আস্তে, লড়াই করার ক্ষমতাটা আরও বেশি বাড়ছে। তো লাস্ট সিজনটা ইনজুরি থাকলো সব কিছু নিয়েই, ইস্ট বেঙ্গলের আর সেতু এফসির মধ্যে এই যে ধর কি কি তুই চেঞ্জেস দেখেছিস ইন টার্মস অফ ফুটবল, মানে ইন টার্মস অফ ট্যাকটিক্স বা ইন টার্মস অফ অ্যানালিটিক্স, যে এখানের একটা প্যাটার্ন, একটা অন্য শহরের একটা ক্লাবের প্যাটার্ন নিশ্চয়ই আলাদা হবে, সেইটার মধ্যে কি ডিফারেন্স দেখেছিস? ইস্ট বেঙ্গলের যে এখন যে কোচ আছে সে অনেক প্রফেশনাল, মানে একদম খুবই স্মার্ট একদম কোচ। তো ইস্ট বেঙ্গলের কোচিং স্টাইল বা ম্যানেজমেন্টের যে স্টাইলটা আছে সেটা আমার মনে হয় মেয়েদের ফুটবলে কোনো টিমে সেইটা নেই, আচ্ছা। খুবই অ্যাডভান্স। তো সেতু এফসিতেও ভালো, যেহেতু ওদের কোনো ছেলেদের টিম নেই, ওরা মেয়েদের উপরই পুরোটা ফোকাস করে। সেতু এফসি তো ভালো, বাট আমার কাছে যদি জিজ্ঞেস করো তো আমি বলবো যে সব কিছুর দিক থেকে ইস্টবেঙ্গল বেটার। মানে এই সব ফুটবলের তোমার স্টাইল, ফুটবল কিভাবে খেলতে হবে, কি ফরমেশন খেলতে হবে, এগুলো অনেক অ্যাডভান্স ইস্টবেঙ্গল। এই যে বলছিস ভালো, আমি তোকে জিজ্ঞেস করছি ভালো কি সেন্সে বলছিস, মানে ধর ওরা কি অপোনেন্টের অ্যানালিসিসটা বেশি ভালো করে, নাকি ওদের ডায়েট প্ল্যানিংটা বেটার, নাকি ইন জেনারেল ফরমেশন, অপোনেন্টের মাথায় ঢোকাটা তো একটা আমরা বলি ফুটবলের টার্মে, সেটা আরো ভালো করে করতে পারে? হ্যাঁ, এবার এটা না কোচের উপর ডিপেন্ড করে। তো এক একটা কোচের এক একটা স্টাইল থাকে। যেমন ইস্টবেঙ্গল কোচের স্টাইল আলাদা, ওইখানে যে কোচ আছে ওনার স্টাইল আলাদা। তো দুটোই ডিফারেন্ট, দুটোই দুটোর জায়গায় বেস্ট, আমার যা মনে হয় দুটোই দুটোর জায়গায় বেস্ট। বাট যদি ইউনিক বলো যে একেবারে ছেলেদের মতো করে এজেন্সি কোচ রাখা,
যেরকম হয় সেটা ইস্ট বেঙ্গলের আছে। হুম আর সেতু এফসিতেও ছিল 1-1.5 মাস মতো, তারপর এখন শুধু যে হেড কোচ আছে সেই পুরোটা দেখে। হুম তো এই দিক থেকে এক একজনের এক একটা হুম। আর স্ট্র্যাটেজি থাকে। সেতু এফসিতে গিয়ে তুই বললি তোর 1-on-1 হুম। ডিফেন্ডিং স্কিলটা ইমপ্রুভ করেছে, হ্যাঁ। এছাড়া আর কি তোর মনে হয় কি ইমপ্রুভ করেছে? আর আর না, ওই যে তোমায় বললাম না লড়াই করা ব্যাপারটা, হ্যাঁ, যে আমাকে মেন্টালিটি। এখানে কেউ নেই, আমাকে কেউ পুশ করার নেই, হুম আমি কাউকে চিনি না, আমাকে এখানে থাকতে হলে ভালো খেলে থাকতে হবে। হুম তো সেই জিনিসটা নিজের মধ্যে নিজের একটা চিন্তাধারা পাল্টেছে যে হুম কষ্ট করে হলেও এখানে আমাকে ভালো খেলে থাকতে হবে, হুম না হলে এখানে কেউ নেই তোর যে তোকে পুশ করে দেবে হুম খেলার জন্য। যেটা তোর ইস্ট বেঙ্গলে আমি জানি যে আমাকে ম্যানেজমেন্টরা খুব ভালোবাসে, হুম আমাকে ওরা আহ, যাই করি না কেন আমাকে কখনো বকেনি ওরা, হুম যেটা সত্যি কথা। আমি খারাপ খেলি ভালো খেলি ওরা আমাকে কখনো বকেনি। আর যে কোচ আছে এখন, আমি যেই মেন্টালি ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছিলাম সেটা উনি বুঝতে পারছিল যে এই মুহূর্তে ওকে প্রেশার, তো উনি ফিজিওকে বলেছিল তুমি ওর সাথে আস্তে আস্তে করো, যাই করো ওর ট্রিটমেন্ট করো, আস্তে আস্তে ওর সাথে কথাবার্তা বলো, কারণ ওর সিচুয়েশানটা এই টাইমটা ভালো নেই। তো এটাই, কিন্তু ওখানে যাওয়ার পর আমার লড়াই করার আমার খেলার ইচ্ছেটা আরও বেশি বেড়ে গেছে, হুম হুম। যেটা হয়তো কলকাতায় যতদিন আমি ছিলাম ওটা ছিল না। এখন আমার মধ্যে লড়াই করার ইচ্ছেটা অনেক বেশি বেড়ে গেছে। মানে এটা আমার জিজ্ঞেস করাটা ঠিক কিনা আমি জানি না। উম, আমি তোকে জিজ্ঞেস করছি, স্টিল তুই যতটা কমফোর্টেবল তুই বলতে পারিস। হ্যাঁ। তোর কি ইচ্ছে আছে যে আবার কলকাতাতে ফিরে এসে কলকাতার ক্লাবে খেলা, হুম। নাকি বাইরেটাই তুই আর একটু তোর মেন্টালিটি টেস্ট করতে চাস? কারণ তুই 22 বছর, হুম। আমরা ফুটবলে ইউজুয়ালি বলি 23-24 থেকে 28-29-30 এটাকে আমরা পিক ধরি। হ্যাঁ। তো তোর এখনো পিকের সময়টা আসছে আরও 1-2 বছরের মধ্যে। তো এই তোর এখন যদি আমি ধরি যে তুই এখন তোর গ্রাউন্ড ফ্লোরটাকে রেডি করছিস, হ্যাঁ। কারণ সেটার ওপরই পুরো বাড়িটা দাঁড়াবে, তো তোর কি চিন্তা ভাবনা যে এখনো তুই একটু বাইরে থাকবি না আসবি? হ্যাঁ, তো আমি এটাই ভেবেছি যে 22 বছরটা মানে এখনও অনেকই কম এজ। হুম। তো এখনও আমি বাইরে থাকবো, নিজেকে আরও ভালোভাবে ডেভেলপ তৈরি করবি। করে তারপর আমি আবার রিটার্ন আসবো। হুম মানে আসার তো কলকাতা ছেড়ে কোথায় যাব, আসার ইচ্ছে তো আছে, বাট আমি চাই আমি আরও 2-3 বছর বাইরে ক্লাবেই থাকতে চাই, হুম। তারপর আমি আসবো। সেতু এফসিতেও তুই স্টার্ট করছিস, বেঞ্চ হচ্ছিস, হুম। তো একটা অন অফ ফেজ হ্যাঁ। আছে। অ্যাজ আ ফুটবলার আমার মনে হয় যে এটা খুব ডিফিকাল্ট, আনলেস কোচ স্পেসিফিক কিছু বলছে যে এই সিজনটা বেঞ্চ থেকে তুমি দেখো, তুমি শেখো, নেক্সট সিজনটা খেলবে। আর যদি কিছু না বলে একটা ম্যাচ খেলাচ্ছে আর একটা ম্যাচ বসিয়ে দিচ্ছে, সেটা যে কোনো প্লেয়ারের জন্যই খুব হুম। ডিফিকাল্ট প্রিপেয়ার করার জন্যে। হ্যাঁ। তো তোর গেম টাইম প্রত্যেকটা লিগের প্রত্যেকটা ম্যাচে 90 মিনিট আমি খেলবো, হুম। এইটার পজিশনে তুই কি এখন পৌঁছেছিস, নাকি তোর মনে হয় যে আরেকটু খামতি আছে কোথাও, আরেকটু কোথাও ইমপ্রুভ করতে হবে? হ্যাঁ, এইটা না, তুমি খুব ভালো একটা কথা জিজ্ঞেস করেছো। আমি যখন ইস্ট বেঙ্গলে ছিলাম, যখন আমি গেম টাইম পাচ্ছিলাম না, আমি খুব ফার্স্ট্রেটেড হয়ে পড়ি। তো যে কোচ আছে সে আমায় বুঝিয়েছিল একটা কথা, তোমার যে এজটা, তোমার শেখার বয়স এখন, তুমি শেখো, তোমার পজিশনে কারা খেলছে তাদের তুমি দেখো, দেখে তুমি শেখো যে তুমি কি করছো, যখন তোমার টাইম আসবে তখন তুমি খেলে দেখিয়ে দেবে। তো আমি ইস্ট বেঙ্গলও লাস্ট ইয়ার তোমায় বললাম আমি গেম টাইম পাইনি, তো আমি যখন সেতুতে গেলাম, আমি না কিছুদিন নেগেটিভ হচ্ছি না। হুম আমি যদি গেম টাইমও না পাচ্ছি, আমি মানে ফোকাস ঠিক আছে, আমি যেদিন পাবো আমি সেদিন খেলবো। হুম বাট যারা আমার জায়গায় খেলছে তারা আমার থেকে কি বেটার করছে, বা তারা বেটার খেলছে বলে হয়তো ফার্স্ট 11 পাচ্ছে, তো আমি সেটা নিয়ে ভাবছি যে না, আমাকে ওটাকে বিট করতে হবে, তাহলেই আমি গিয়ে গেম টাইমটা পাবো। তো আমি এখন নিজেকে সেটার জন্যই রেডি করছি। হুম আমি নেগেটিভ হচ্ছি না, যেটা আগে আমি নেগেটিভ হয়ে যেতাম, ও গেম টাইম পাচ্ছি না, হুম কি হবে না হবে, সেই জিনিসটা এখন আমার মধ্যে, আমি নেগেটিভ আমি কোনো কিছু আমার মধ্যে আর ঢুকতে দিচ্ছি না। হুম আমি শুধু ভাবছি যে আমাকে রেডি করতে হবে, আমি হয়তো নিজেকে বলছি যে আমি হয়তো রেডি না খেলার জন্য, তাই হয়তো আমি গেম টাইম পাচ্ছি না। হুম তো আমি তার জন্য নিজেকে মেন্টালি ফিজিক্যালি সবভাবে রেডি করছি। হুম। আর এই তোর ধর 5-6 বছর প্রফেশনাল ক্যারিয়ারের মধ্যে তোর আগেনস্টে খেলা হুম। সব থেকে ডিফিকাল্ট অপোনেন্ট কে ছিল? সব থেকে ডিফিকাল্ট অপোনেন্ট কে ছিল, আমি যখন আইডাব্লিউএল খেলেছি হুম তখন আমার সব থেকে ডিফিকাল্ট অপোনেন্ট গোকুলামকে লেগেছিল। আচ্ছা। আমি যখন খেলেছি হুম গোকুলামকে লেগেছিল, গোকুলাম একটা পুরো অর্গানাইজ একটা টিম, খুব সিনিয়র প্লেয়াররা রয়েছে, মানে যারা হুম এখন ইস্টবেঙ্গল খেলছে তারাই তখন গোকুলামে ছিল। হুম
তো তাদেরকে ভয় পেয়েছিলাম, আর ভয় না মানে একটা টাফ টাফ লেগেছিল। লেগেছিল। আর কলকাতার মধ্যে আমার ওই শ্রীভূমির ম্যাচ খেলতেই আমার একটু টেনশন হয়েছিল, যেহেতু ওখানেও সব সিনিয়র প্লেয়ার ছিল ভালো, আর ওটা যেহেতু ক্লাবের প্রেস্টিজ ছিল তার জন্য হয়তো আমি বেশি টেনশনে চলে গেছিলাম। আমাকে বল, ইন্ডিয়া সিলেকশনটা কিরকম ভাবে হয়? হুম। সেটা কি শুধু IWL এ যারা খেলছে তাদের থেকেই সিলেকশন হয়? হুম। সিলেকশন কমিটি দেখছে কে ভালো খেলছে, নাকি কন্যাশ্রীর থেকেও কাউকে তুললো, স্কোয়াডে রাখলো? হুম। তো ইন্ডিয়া, কারণ আলটিমেটলি তো হ্যাঁ, দেশকেই রিপ্রেজেন্ট করার ইচ্ছেটা থাকে সবার, তো ওই সিলেকশনটা কিরম ভাবে হয়? IWL থেকেও সিলেক্ট হয়, যে কোচ আছে সে কলকাতায় যেহেতু একটা জায়গাতেই খেলা হয়েছিল এবছর, তো কোচ নিজে এখানে ছিল, নিজে এসে গেম দেখেছিল। আর না হলে প্রত্যেকটা স্টেটে সিলেক্টর থাকে, তারাই সিলেক্ট করে নাম পাঠায়। আর একটা স্টেট মিট যেখানে সিনিয়র ন্যাশনালটা হয়, সব স্টেটগুলো খেলতে আসে, সেখান থেকেও সিলেক্ট করে প্লেয়ার। তো এই দুটো জায়গায় আছে যেখান থেকে সিলেক্ট করে, হুম। কন্যাশ্রী কাপ থেকে করে না। করে না। না। তো আলটিমেটলি ইন্ডিয়া খেলতে গেলে IWL 2 হলেও হ্যাঁ। চান্স আছে, বাট IWL-এই হ্যাঁ, খেলতে হবে খেলতে বেসিক্যালি। হবে। আর তোমাকে স্টেট যেটা বেঙ্গল চায় খেলতে, সিনিয়র ন্যাশনাল, সেটাও খেলতে যেতে হবে। তোর কি মনে হয়, তোর ইন্ডিয়া কলটা পেতে এখন কতটা গ্যাপ আছে? মানে আর কি করলে বা কি হলে তুই পেয়ে যাবি? এখনো আমার মনে হয় আমাকে এখনো অনেক রেডি হতে হবে। ইন আমি টার্মস অফ কি, মানে মেন্টালিটি, স্ট্রেংথ? মেন্টালিটি, স্ট্রেংথ, খেলার যে স্টাইল, হুম। সব কিছুর দিক থেকেই আমাকে নিজেকে এখনো অনেকটা রেডি করতে হবে। হুম। কারণ যারা ওই টিমটায় খেলছে তারা অনেকই বেটার আছে, বা একটা আছে কি যে তুমি অনেক বছর ধরে ওরা ইন্ডিয়া টিমটা খেলছে, তুমি দেখবে অনেক যারা এখন মেয়েদের টিমটা আছে অনেক পুরনো প্লেয়ার, তারা অনেক বছর ধরে খেলছে, তো তাদেরকে বিট করতে হলে তোমাকে তাদের ডবল হুম। হতে হবে তারপরে। তো সেখান থেকে আমার মনে হয় আমাকে নিজেকে প্রচুর রেডি করতে হবে হুম। ইন্ডিয়া খেলার জন্য। আমার একটা প্লেয়ারের নাম বল হুম। যার আগেনস্টে তুই খেলেছিস, মনে হয়েছে যে এই প্লেয়ারটা খুব ভালো, এই প্লেয়ারটা খুব স্ট্রং। একটা না, এরকম না, দু তিনজন প্লেয়ার বল, আছে নাম বল। যারা আমার স্ট্রং মনে হয়। একটা হচ্ছে সৌম্যা গোকুলাত বলে, এখন ইস্ট বেঙ্গল টিমে আছে, আমার তার খেলা খুব ভালো লাগতো। আর তোমার এই মুহূর্তে আমাদের সেতু এফসিতে আছে নির্মলা বলে, ও আমার পজিশনে খেলে, আচ্ছা। তার খেলাও আমার খুব ভালো লাগে। হুম। আর যদি তুমি আমাদের মানে আমাদের কলকাতার মধ্যে বলো, তো আমার সঙ্গীতাদির খেলা খুব ভালো লাগে, সঙ্গীতা বাজপুর, হয়তো তুমি নাম শুনে থাকবে। এই কয়েকজনের খেলা আমার খুব ভালো লাগে। আচ্ছা, এবার আমরা একটা আমাদের একটা সেগমেন্ট হয় দ্য হুম। পিকচার জোন বলে, সেখানে এই টিভিতেই হুম। আমরা তোর একটা একটা করে ছবি দেখাবো। আচ্ছা। ঠিক আছে, তোর এই ইনস্টাগ্রাম বা ফেসবুক থেকে আমরা এটা খুঁজে বার করেছি। হুম। এবার ওই ছবিটা নিয়ে তুই আইদার ওই সময়টার কথা বললি, বা ওই ছবিটায় তোর সাথে এমন কেউ আছে তুই তার ব্যাপারে একটু কথা বললি, তো সেগুলো নিয়ে আমরা 1 by 1 কথা বলবো। ঠিক আছে। প্রথম ছবিটা। আরে, এটা হচ্ছে আমি যেদিন প্রথম ক্যাপ্টেনশিপ পাই হুম। কালীঘাটের এগেনস্টে। হুম। আমার মা যেন প্রথমবার আমার খেলা এত সামনে থেকে দেখেছে সেদিন, আচ্ছা। সেদিনের ছবি এটা, এটা আমার কাছে খুব স্পেশাল। কাকিমার অনেক কৃতিত্ব আছে হ্যাঁ। তোর এই জার্নিটায়, কারণ ছেলেদেরকেই প্রায় খেলাধুলোর থেকে দূরে রাখে কম বয়সে। হুম। সেখানে একটা মেয়ে, সে ফুটবল খেলছে, সে নাম করছে, সেটা ব্যাক এন্ড থেকে সাপোর্ট করা, সেটা একটা খুব বড় একটা। খুব, আমার মার জানো একটা জিনিস কি আছে, যে তোমার যদি পাও ভেঙে যায় তাও তোমায় ফুটবল খেলতে হবে। তুমি, আমার মামা পড়াশোনা নিয়ে কখনো বকে না, হুম। যদি আমি একদিন প্র্যাকটিস না করি চিল্লানো শুরু করে দেবে, হুম। আর খেলা হবে না তোর, তোর এখন খেলায় মন নেই, হুম। খেলতে হবে না, বাড়ি থেকে বার করে দেবো, এরকম। মানে আমার মা না থাকলে আমি কোনোদিনও কিছুই করতে পারতাম না, সব কিছুই আমার মায়ের জন্য। হুম। নেক্সট। এটা কে? এটা তুই? হ্যাঁ, বাপরে বা, এটা কবের? এটা হচ্ছে 2015-তে আমি প্রথম ডিস্ট্রিক্ট খেলতে যাই। হুম। তো তখন আমরা 3rd প্লেস পেয়েছিলাম বুনিয়াদপুরে, এটা হুম। দক্ষিণ দিনাজপুরে হয়েছিল, আন্ডার 14। আন্ডার 14। তখন তোর কত, 12-13 এরকম? হ্যাঁ, আমার ওরকম 12+ হবে, এরকম হুম। 12+। এই সময়টার কিছু মনে আছে, এই এই এরকম? আরে এই সময় জানো আমি যখন দৌড়াতাম না, আমাদের একজনের মা গেছিল, তখন গার্জিয়ানরা যেত, হুম। তো সে বলতো তুই দৌড়ালে খালি তোর জার্সি দেখা যায়, তোকে দেখা যায় না।
মানে স্পিড ছিল, আর আমি প্রচণ্ড রোগা রোগা ছিলাম, প্রচুর রোগা ছিলাম। হুম আর তখন মানে তখন হচ্ছে পুরো 90 মিনিট মনে হচ্ছে সারা মাঠ যেখানে বল থাকবে সেখানে আমি দৌড়াতে পারবো, হুম এমন ছিলাম তখন আমি। এই সময় তুই কোথায় খেলতিস তোর মনে আছে? এই সময় আমি উইং খেলতাম, আচ্ছা। তখন ওগুলো প্রফেশনাল নয়, আমি উইং খেলতাম তখন, হুম উইঙ্গার খেলতাম, রাইট উইং। বাহ, ভালো লাগলো এই ছবিটা দেখে। তৃষা আগে এরকম ছিল, এখন এরকম হয়েছে। নেক্সট, তখনের ট্রফি ধরে ছবি আর এখনের ট্রফি ধরে ছবি। কত পাল্টে গেছে, হুম, সব কিছু পাল্টে গেছে। এটা লাস্ট ইয়ার আইডব্লিউএল চ্যাম্পিয়ন হওয়ার পর, এটা জীবনের সেরা পাওয়া আইডব্লিউএল। এটাই তুই ক্যাপ্টেন ছিলি না? না না, এটা এটাই না। ওটার আগের হ্যাঁ, সিজনটা বোধহয়। এর আগের সিজনটায়। হুম। আমি কয়েকটা খেলা দেখেছি, আমি হুম জানি, বাট আমি তোর মুখ থেকে শুনতে চাই। আইডব্লিউএল এর খেলা, হুম একটা আই লিগের খেলা, হুম। কতটা তোর মনে হয় যে খেলার কোয়ালিটির ডিফারেন্স আছে? মানে আদৌ কি আছে মানে? মেয়েদের না হ্যাঁ, ছেলেদের? মেয়েদের ছেলেদের এই খেলার ডিফারেন্সটা কি খুব বেশি নাকি একদমই ডিফারেন্স নেই? একটা কথা আছে যে মেয়েদের আর ফুটবল ছেলেদের মধ্যে অনেকটাই ডিফারেন্স থাকে, ছেলেদের প্রচুর কম্পিটিশন থাকে, হুম মেয়েদের সেটা থাকে না, ডিফারেন্স তো আছে। হুম যদি বলো এখন ফুটবল অনেক, মেয়েদের ফুটবল অনেক ভালো হয়ে গেছে, আগে আরও অনেক ডিফারেন্স হুম ছিল, এখন অনেক কম, হুম মানে প্রায় কাছাকাছি চলে এসেছে। হুম এই শুধু একটা এপিসোডে তো হবে না, হুম। আরও অনেক সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় যেতে হবে, পলিটিক্সটাকে কমাতে হবে, তাহলে যদি একটা জায়গায় ফুটবলকে ইন জেনারেল তোলা যায়। হ্যাঁ, ওটা তো দরকারই আছে। আর সব সময় একটা চোখে কিন্তু মানুষ দেখে যে এটা মেয়েদের এটা ছেলেদের, হুম এই জিনিসটা সব সময় থাকে। হুম তো এই জিনিসটা যতদিন না বন্ধ হবে ততদিন মেয়েদের ফুটবল উন্নতি করতে পারবে না। তাও হুম তুমি দেখো এখন এফসিতে কোয়ালিফাই করেছে, একদম ইন্ডিয়ান্স ওমেন্স আন্ডার 20ও করেছে, সিনিয়রও করেছে। একদম। তো মেয়েদের ফুটবলকে আমার মনে হয় আরও বেশি করে প্রায়োরিটি দেওয়া উচিত, হুম যেটা দিচ্ছে আরও বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। নেক্সট। আর এটা তো হুম এটা একটু ইমোশনাল আমি জানি, তুই যতটা কমফোর্টেবল তুই ততটা বল। এইটা হচ্ছে সরস্বতী পুজোয়, আমার বাবার যে বছর মারা যান হুম সেই বছরই সরস্বতী পুজোয় আমি বাবার সাথে এটা ছবি তুলেছিলাম। হুম কাকুর বোধহয় অনেক বছর ধরেই হুম অসুস্থতা ছিলেন, এত কম বয়সে এরকম একটা পিলার, এরকম একটা সাপোর্ট জীবন থেকে চলে যাওয়া, মানে জানি না, আমি ভাবতেও পারবো না। সেখানে তুই এটা থ্রু থেকে গেছিস, আমি দেখতে পাচ্ছি তুই ইমোশনাল হয়ে যাচ্ছিস। আহ, আমার একটা জাস্ট জিনিস বল, এই যে এই পুরো ফেজটা যে গেছে, তুই পুরোটা দেখেছিস, হুম তোর বাবা সাফার করছিলেন, তারপর উনি মারা গেলেন, তোকে মেন্টালি এফেক্ট করে। উনি সবসময় হুম। যেটা চেয়েছিলেন তুই সেটাই এখন করছিস। এই পুরো জিনিসটা কি তোকে মানুষ হিসেবে কি অনেকটা ম্যাচিওর করে দিয়েছে? হ্যাঁ, এটা আর মেন কথা হচ্ছে না, আমি ছোটবেলা থেকে খুব ম্যাচিওর ছিলাম, হুম কারণ আমি ছোটবেলা থেকে দেখেছি যে আমার বাবা যখন অসুস্থ হয়ে পড়েন, হুম মানে বারবারই অসুস্থ হতো, বছরে 2-3 বার করেই হসপিটালে অ্যাডমিট হতো, তখন মাকে দেখে দিদিকে দেখে আমি তখন থেকেই অনেক ম্যাচিওর ছিলাম। আর বাবা যেই সময় মারা যায়, তার যেদিন মারা যায় আমি সেদিনের কথা বলছি, তার পরের দিন আমার খেলো ইন্ডিয়ার ফ্লাইট ছিল, কলেজের খেলো ইন্ডিয়া খেলা ছিল। তো আমি বাড়ি এসেছিলাম আমার লাগেজ প্যাক করার জন্য, তখনও আমার ইনজুরি ছিল, তাও ওরা আমাকে নিয়ে যাচ্ছিলো। তো সেদিন আমি, বাবা এখানে ছিলেন না, মুম্বাইতে ছিল, কারণ আমি প্রচুর বারণ করেছি যে তোমাকে কাজ করতে হবে না, তুমি বাড়িতে থাকো, হুম অসুস্থ আছো, তোমাকে কাজ করতে হবে না। তাও বাবারা তো জানোই কেমন হয়, কথা শোনে না। তো উনি যায় ওখানে, তো মুম্বাইতে উনি মারা যান। আচ্ছা। তো আর আমার নিজের বাড়িতে নিজের দাদা বলতে কেউ নেই, আমার এখন ত্রিশামদা আছে। হুম তো আমার নিজের দাদা বলতে কেউ নেই, আমি পুরোটা একাকে সামলাতে হয়েছে। আমি হুম যখন বাবা মারা গেছে, আমি কাঁদিনি, মানে আমি আমি কাঁদলে মানে এগুলোকে কে হুম সামলাবে? আমি মুম্বাই থেকে বাবাকে এখানে নিয়ে আসা, এয়ারপোর্ট যাওয়া, এয়ারপোর্ট থেকে ডেড বডি নিজে নিয়ে আসা, পুরোটা সব একা একা করতে হয়েছে। পাশে সবাই ছিল, হুম বাট সবটা নিজে। তুমি দেখছো যে আমাকে বলছে হুম এয়ারপোর্টে যখন আমি গেছি, এয়ারপোর্টের লোক বলছে যাও তুমি ওটা খুলে, কাফিনটা খুলে দেখো তোমার বাবা কিনা। আমি ওটা কী করে দেখবো তুমি বলো? হুম মানে প্রচণ্ড খারাপ গেছে। হুম হ্যাঁ, আমি অনেক এখন আরও অনেক ম্যাচিওর হয়েছি, বাড়ির দায়িত্ব নিতে শিখে গেছি এখন অনেকটা হুম বেশি।
এইটা হয়েছে যখন ওর বয়স বোধহয় 20 বা 21। 21। 21। আমার বার্থডে 10 দিন পরেই আচ্ছা। আমি 21-এ পা দিয়েছি তখন সবে। 21 বছরের একটা মেয়ে ফুটবল খেলছে এরম একটা দেশে, এরম একটা শহরে ফুটবল খেলে নিজের সংসার চালাচ্ছে। তার সাথে 21 বছরে মাথায় তার বাবাকে হারায়, সেটাতে কামব্যাক করে। তা এইসবের পর এই মেয়েটা ওর কমফর্ট জোন থেকে বেরিয়ে সাউথের একটা ক্লাবে গিয়ে খেলছে নিজের মেন্টালিটি প্রুফ করার জন্য। এই চেয়ারটা ওর জন্যেই করা, এবং এরকম স্টোরিজকে এই একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্যেই এই আমার চ্যানেলটা করা। ওকে তো সাপোর্ট আমাদের করতেই হবে, বাট ইন জেনারেল ফুটবলটাকেও আরও অনেক সাপোর্ট করতে হবে, কারণ এরকম অনেক ডিজার্ভিং স্টোরিজ আছে, ডিজার্ভিং ক্যান্ডিডেটস আছে যাদের সাকসেসটা মানে আমাদেরকে লাইমলাইটে আনতে হবে যাতে তারা সাকসেসফুল হয়। একদমই তাই। আরও অনেক প্লেয়াররা আছে যারা হয়তো কোনো বলার জায়গা পায় না। আজকে তুমি শুনছো আমারটা, তাই জানতে পারছো। বাট সেই টাইমটা মানুষ ভাবছে না যে আমি কি ফেস থেকে যাচ্ছি। তো বাজে বাজে মেসেজ কমেন্ট এসছে আমার কাছে, কারণ আমি তখন খেলছি না। আর সত্যি কথা বলতে, আমি বাড়িতে যতদিন ছিলাম, আমি বাবার কাজ করি, তুমি তো জানো আমাদের অনেক রিচুয়াল থাকে। 1 মাস আমি বাবার কাজ করছি, তারপরে আমি ক্যাম্প গেছি মাকে ওরকম একা রেখে, কারণ দিদির বিয়ে হয়ে গেছে, দিদি বাড়িতে তো মা যায় না, মানে যাই সেরকমভাবে তো থাকতে পারে, মা একা। আমি ক্যাম্প যাই, তখন আমার ইনজুরি, আমি 1 মাস প্র্যাকটিস টিমের সাথে প্র্যাকটিস করিনি। তো প্রচুর বাজে আমার মানে খুবই খারাপ একটা সিচুয়েশন গেছে সেই সময়টা। বাট এখন আমি অনেক কামব্যাক করেছি, কারণ আমাকে আমার মাকে দেখতে হবে। একদম তার জন্য এখন আর আমি কোনো কিছু না, আর আমরা ভালো থাকলে আমার বাবা ভালো থাকবে, এটা আমি একদমই ভাবি। একদমই। নেক্সট ছবি একটা ইমোশনাল জায়গা থেকে, এটাও তুই? হ্যাঁ, বাপ রে বাপ, তোর সাথে রিলেটেড না হলে আমি এটা চাইলেও চিনতে পারতাম না এটা তুই। এটা কবেকার? এটা হচ্ছে রিলায়েন্স কাপ প্রথম হয়, আর আমি একটা অন্য স্কুলের হয়ে খেলি। আচ্ছা। আহ, ওরা আমার স্কুলের সাথে কথা বলে আমাকে নিয়ে যায় ওই স্কুলে, অশোকনগর স্কুলের হয়ে। তো তখন আমরা চ্যাম্পিয়ন হয়েছিল রিলায়েন্স কাপের। এটা হচ্ছে বারাসাত স্টেডিয়ামের ফটো। এই 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 সময়টার কিছু মনে আছে? এই সময়টা আমি তোমার বলা যায় আমি অন্য স্কুলের হয়ে খেলেছিলাম, তখন অশোকনগর স্কুলে ম্যামরাও আমাকে খুব ভালোবাসতো। যখনই কোনো খেলা হতো আমাকে ওনারা ডাকতো স্কুল থেকে, আমি ওনাদের স্কুলে পড়তাম না, তাও প্রচুর ভালোবাসতো। আর এই সময়টা আমি ডিস্ট্রিক্টের ক্যাপ্টেনশিপও করি আন্ডার 17-এর। আচ্ছা। এটা হচ্ছে আন্ডার 17 আমার হয়ে গেছে, বাট দেখতে আমি ছোটদের মতো। তখন আমি ডিস্ট্রিক্টের ক্যাপ্টেনশিপ করি এই তুই এই সময়টা। সময়টা কি তুই মোটামুটি ডিসাইড করে নিয়েছিস যে আমি হ্যাঁ, ফুটবলটাই খেলবো? হ্যাঁ, এখন আচ্ছা। আমি পুরো ঠিক যে আচ্ছা, এই দিনকার আমার স্কুলে, তখন আমি 9-এ পড়তাম, আমার ম্যাথ এক্সাম ছিল। এক্সাম স্টার্ট হয়ে গেছে, আমার কোচ এসে দাঁড়িয়ে আছে বাইরে, যে আমার স্কুলের কোচ, যে আমার এটা শেষ হবে, আমাকে এখান থেকে নিয়ে যাবে। তো আমি এক্সাম দিতে 12টায় ঢুকেছিলাম। খেলে ফাইনাল খেলে, সকালে হয়েছিল ম্যাচটা, ফাইনাল খেলে ট্রফি নিয়ে ছবি টবি তুলে তারপর গিয়ে আমি এক্সাম দিয়েছি। ম্যাথ এক্সাম দূর, আসবে যাবে, এক- ট্রফিটা আগে পাই। নেক্সট। এইটা আমার কাছে বড় পাওয়া, আমার আইডল পাশে দাঁড়িয়ে। এই দিনটা আমি কোনোদিন ভুলবো না, যে আমি যাকে আইডল মানি তার সাথে একই স্টেজে একই জায়গায় বসে কথা বলা। আর পাশে যে আছে ইন্দ্রাণী সরকার, আমার সেকেন্ড মা তুমি বলতে পারো। সত্যি কথা, উনি আমার প্রচুর সাপোর্ট করে সব কিছু দেখতে। আর প্রবীরদা তো প্রচুর সাপোর্ট করে প্রবীরদা আমাকে। তুই প্রবীরদা তোর আইডল, তুই অনেক জায়গাতেই বলেছিস। হ্যাঁ, ওই ভালোবাসাটা আসে কিরম ভাবে? ভালোবাসাটা জানো, প্রবীরদা যখন কলকাতা এটিকেতে খেলছে, তখন আমি প্রবীরদার খেলা প্রথমবার দেখি, চুলটা লাল করা ছিল। তো তখন দেখেছি, আমার খুব ভালো লেগেছিল প্রবীরদার খেলা তখন। আর যখন আমি প্রবীরদার ব্যাপারে জানতে শুরু করলাম না, তখন প্রবীরদাকে আমার আরও বেশি ভালো লাগলো। মানে যেরকম ক্যামেরার সামনে উনি কথা বলে, এখন তো তুমি দেখোই সামনে আরও ভালো। মানে একটা মানুষের ব্যবহারে তাকে ভালোবাসতে মানুষ পছন্দ করে। তো আমার প্রবীরদাকে, আর প্রবীরদার লাইফে যা স্টোরি আছে অনেকটা আমি আমার সাথে রিলেট করতে পারি, যার জন্য আমার মনে হয় যে প্রবীরদা করেছে আমিও করতে পারবো। আর সত্যি বলতে মানুষটা খুবই ভালো মানুষ, আমি মিশেছি তো, আমি মিশি এখনও।
আমি বুঝি যে একটা মানুষ শুধু ভালো খেললেই না, তার পরিচয় হয় যে তুমি কথাবার্তা কিরকম বলছো। অনেক প্লেয়ার আছে তুমি দেখবে একটু খেলে তাদের অ্যাটিটিউড অনেক হুম বেশি থাকে, বাট প্রবীরদা খুবই ভালো মানুষ, একদম মাটির একটা মানুষ, তাই জন্য আমার খুব ভালো লাগে হুম। প্রবীরদাকে। এটা কি তোর প্রথমবার দেখা না? না, প্রবীরদার সাথে আমার বাড়িতে এসেছিল প্রবীরদা দেখা করতে। সেটা প্রথম দেখাটার কথা বল। ও, ওইটা তো ফার্স্ট ভিডিও কলে দেখা হুম হয়েছে। আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছে প্রবীরদা, তো বলেছে তোর নাম্বারটা দে, আমি তোর সাথে একটু কথা বলবো। হুম তো আমি আমার নাম্বার দিয়েছিলাম, তো অনেক দিন পর একটা আননোন নাম্বারে ফোন এসেছে, তো আমি ক্যামেরাটা ঢেকে আমি ভিডিও কলটা উঠেছি। আমি যেই দেখি যে প্রবীরদা, আমি পাগলের মতো লাফালাফি আমার মা আর আমার বেস্ট ফ্রেন্ড আমার বাড়িতে বসেছিল, প্রচুর লাফাচ্ছি, আমি কথাই বলতে পারি, আমি একটাও কথা বলিনি প্রবীরদার সাথে। তারপর প্রবীরদা বলে আমি তোর সাথে দেখা করতে আসবো তোর বাড়িতে। তো আমার বাড়িতে যেদিন এসছে, আমাকে এত কথা জিজ্ঞেস করেছে, আমি উত্তরই দিতে পারিনি, মানে বলার অনেক কিছু ছিল বাট আমি বলতে পারিনি। হুম প্রচুর ইয়ে ছিল, বাট এখন কথা বলে বলে অনেকটা নর্মাল হয়েছে। এখন মাঝে মধ্যে তার সাথে কথা হয়, কেমন প্র্যাকটিস হচ্ছে, হুম কি হচ্ছে। আর আমাকে প্রবীরদাও প্রচুর সাপোর্ট করে, আমাকে বলে তুই খেলে যা, তোর বাড়ি নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি দেখবো, হুম তুই শুধু খেল মন দিয়ে। তো হুম। প্রবীরদা আমাকে এখন প্রচুর সাপোর্ট করে। যাই হোক, আগে সাপোর্ট করার মানুষ পেয়েছি। মানে বড় একটা মানুষ হ্যাঁ, যদি ওটাই। এরম ভাবে বলে তাহলে সেটা তো একটা খুব আর বড় সাপোর্ট। যেখানে তোমার আইডল, মানে আমি কখনো ভাবিনি আমি ওনার সাথে কথা বলবো, হুম আমি কখনোই ভাবিনি, কারণ হুম বড় প্লেয়ার কি কি থোড়ি না কথা বলবে। হুম তো এখন নিজের বোনের মতো আমাকে দেখে, হুম প্রচুর সাপোর্ট করে। সত্যি কথা, আমাকে বলে যে তোর যদি কোনো লাইসেন্স করার ইচ্ছা থাকে তুই কর, তুই হুম টাকা পয়সা নিয়ে কোনো কিছু ভাববি না, হুম মনে করবি তোর দাদা আছে, আমি দেখে নেব, তুই শুধু খেলতে থাক মন দিয়ে। হুম তো এই যে এত মানুষ, এই যে প্রবীরদার মতো একটা মানুষ সাপোর্ট করছে পেছন দিক থেকে, হুম এইটাই পাওয়া জীবনে। একদম একদম। নেক্সট। এইটা হচ্ছে আমি দীপ্তির সঙ্গে খেলছিলাম, হুম আর ইস্টবেঙ্গল, এটা মানে 2021-এর টিম ইস্টবেঙ্গলের। হুম সে বছর ট্রায়াল হয়েছিল, আমি ট্রায়ালে আসতে পারিনি কারণ আমি বেঙ্গল খেলতে রাজস্থানে ছিলাম। আচ্ছা। তো আমি দীপ্তিতে খেলি, আর এই ম্যাচটা আমরা 6 গোলে হারি ইস্টবেঙ্গলের, 6 গোলে হারি। এটা ইস্টবেঙ্গল মাঠেই হয়েছিল ম্যাচটা। তখন কি বুঝতে পারলি যে না ইস্ট বেঙ্গলে খেলছে, এটা লেভেলটা একটু উপরে হ্যাঁ, আছে? আমার জানো তো সব থেকে আমার হিংসে হচ্ছিল যারা ইস্ট বেঙ্গলে খেলছিল, কেন ওরা খেলছে আমি কেন নেই ওখানে, মানে আমার খারাপ লাগছিল যে আমি খেলতে পারছি না, হুম কারণ ওটা আমার ড্রিম ক্লাব, ওরা খেলছে, মানে হুম ওরা একটা হিংসে হচ্ছিল। তো এই ম্যাচটায় আমরা খেলেছি, হেরেছি। আর সুজাতা করি কোচ ছিলেন আমাদের হুম দীপ্তিতে। তো ইস্ট বেঙ্গলের টিম তখন অনেক ভালো ছিল। হুম। এটাই বোধহয় শেষ ছবি। হ্যাঁ, তাহলে এই কয়েকটা ছবির মাধ্যমে আমরা তোর জার্নিটা আবার একটুখানি দেখলাম কয়েকটা জিনিস। আম, আমাদেরকে বল, আমায় বল, হুম। দর্শককে বল, আমরা কি করলে, আমরা কীরকম ভাবে উইমেন্স ফুটবলকে সাপোর্ট করতে পারি, বা আমরা কি করলে উইমেন্স ফুটবল আরেকটু বড় একটা স্টেজ পাবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। ছেলেদের যেরকম প্রচুর টুর্নামেন্টস হয়, আমরা জানি কলকাতায় প্রচুর টুর্নামেন্টস হয়, সিএফএলেরই অনেকগুলো আছে, ফার্স্ট ডিভিশন এরকম। তো মেয়েদেরও এরকম অনেক বাড়াতে হবে, যেখানে মানে তোমার জুনিয়র প্লেয়াররা খেলার সুযোগ পাবে। তো একটা আন্ডার 17-এর লিগ হতো মেয়েদের, সেটা বন্ধ হয়ে গেছে। তো আমি চাই যে অনেক টুর্নামেন্ট হোক, হুম যেগুলো আইএফএর থেকে করুক, যাতে ছোটোবেলা থেকে বেসিকটা ভালো হয়। হুম আমি একটা কথা ভাবছি, যখন আমরা খেলেছি না আমাদের বেসিক ভালো হয়নি, কারণ হুম আমরা জানতাম যে খেলা মানে এখানে গোল করো, এই মারো, এখান থেকে লং বল মেরে দাও, এটাই। এখন দেখতে পাচ্ছি যে ফুটবল অনেক আলাদা, হুম অনেক কিছু শিখতে পাচ্ছি। তো ওই জিনিসটাই যারা এখন জুনিয়র প্লেয়ার আছে তাদেরকে সেই জায়গাটা দিতে হবে, হুম ভালো কোচের আন্ডারে প্র্যাকটিস করাতে হবে, যারা আর কি প্রফেশনাল কোচ আছে। আর প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা জেলায় করে একটা করে মেয়েদের, মানে জেলায় তো আছেই মেয়েদের হুম টিম, বাট আরও বেশি করে মেয়েদেরকে হুম প্র্যাকটিস করাতে হবে, তাহলে অনেক বেশি ইমপ্রুভ হবে কলকাতার ফুটবল, বিশেষ করে ইমপ্রুভ হবে। তো আগে আমরা যদি নিজেদের ঘর ইমপ্রুভ না করি তো ইন্ডিয়া টিমে তো হুম, যাওয়া মুশকিল। একদমই। তো আমার মনে হয় যেখানে স্কুল টিমগুলো আছে সেখানে কোনো প্রফেশনাল কোচ দিয়ে প্র্যাকটিস করানো উচিত। আর ইন জেনারেল আমার মনে হয় যে ছেলে হোক মেয়ে হোক, হুম। ছোটবেলা থেকে খেলাধুলোর মধ্যে একটু রাখাটা খুব জরুরি, খুব এটা আমার দরকার, মনে হ্যাঁ। হয়। যদি মনে করে যে একে আগে গিয়ে প্লেয়ার হতে হবে, তো ছোটোবেলা থেকেই সেইভাবেই তাকে ট্রেনিং দেওয়া উচিত। কারণ তুমি বাইরের ফুটবল দেখবে, ওরা জন্মে গেল মানে ফুটবল হাতে হুম পেয়ে গেল। হুম তো ওই রকমই যে আমাদের এখানেও সেই জিনিসটা রাখতে হবে যে ভালোভাবে কিভাবে পাস করতে হয়,
কিভাবে বল, আমরা তো তোমাকে আমি বলছি না যে আগে কিরকম হতো, বল এখান থেকে ব্যাক শট মারো, ওখানে গিয়ে গোল করো, একাই বল নিয়ে থাকো, পাসিংয়ের কোনো সিন নেই। তো সেই জিনিসগুলো বোঝাতে হবে প্লেয়ারদেরকে যে ফুটবলটা আসলে কি, মডার্ন ফুটবল, এখন ফুটবল অনেক পাল্টে গেছে, তো সেই জিনিসগুলোকে বোঝাতে হবে। আর প্রচুর টিম বাড়াতে হবে, টুর্নামেন্টস বাড়াতে হবে। মোটামুটি দেখ, তুই কি টেনশন করছিলি শুটের আগে যে কি বলবো কি করব, এতক্ষণ কথা বলতে হবে, প্রায় আমরা 1 ঘন্টা কিন্তু কথা বলে নিয়েছি হ্যাঁ। ক্যামেরার সামনেই দুজনেই। তাহলে এটাও পেরে গেছিস, ঠিক আছে? তোর কি ভালো লেগেছে? হ্যাঁ। আশা করছি তুই এনজয় করেছিস। হ্যাঁ। এটাই হচ্ছে প্রথম আমার টার্গেট, যাতে আমার গেস্ট এনজয় করে। এবার আমি শেষ করতে চাই জাস্ট একটাই লাস্ট, তুই আমাদের দর্শকদের একটা অ্যাডভাইস তাদের জন্যে, যারা ধর সেই মেয়েটি যে হয়তো খেলতে চাইছে, ফুটবল হোক, ভলিবল হোক, বাস্কেটবল হোক, যে কোনো স্পোর্ট হয়তো খেলতে চাইছে, সে হয়তো পারছে না, ভয়তে পারছে না, হয়তো ভাববে যে আশেপাশের মানুষজন হাসাহাসি করবে, বা হয়তো বাড়ির থেকে অ্যালাউ করছে না। কারণ এইটা একটা খুব বড় জিনিস যেটার বিরুদ্ধে আমি। কারণ আমি পড়াশুনো ব্যাপারটাকে ছোট করছি না, কিন্তু ইউজুয়ালি আমাদের খেলাধুলোটাকেই ছোটোভাবে দেখা হয়। হ্যাঁ। কিন্তু আমি পড়াশুনো করি না করি, আমার হেলথ নিয়ে আমায় সারা জীবন থাকতে হবে। একটু ছোটোবেলা থেকে যদি আমরা খেলাধুলোটা করি, বেসিক লেভেল অফ ফিটনেস যদি থাকে, দৌড়নো, একটু হাঁটা চলা, একটু মুভমেন্ট, বডি মুভমেন্ট, এগুলো আমাদের সাথে সারা জীবন থাকবে। তাদের জন্যে এটা তুই একটা অ্যাডভাইস দিয়ে এপিসোডটাকে শেষ করবি। হ্যাঁ, তো আমি এইটাই বলবো, যাদের বাড়ির লোক মানে চায় না যে ফুটবল খেলুক, আমি চাই যে তাদের বাড়ির লোকের উদ্দেশ্যে একটা কথা বলে। এখন যারা বেশিরভাগ বাড়িতে বসে খাওয়া দাওয়া করে, তাদেরই কিন্তু বেশি রোগ হয়, বেশি শরীর খারাপ হয়, একদম। এটা সত্যি কথা। তো সেইটুকু ভেবে অন্তত শরীর চর্চাটা করতে দেওয়া উচিত। আর যদি মা বাবাই পাশে না থাকে, তাহলে পুরো দুনিয়াতে মনে হয় যে কেউ নেই, সবাই আঙুল তুলছে। আর পাড়ার লোকে কি বলবে, তুমি যখন ভালো কিছু করবে তখনও তারা তোমার কি খারাপ আছে সেটা বার করবে। তো আমার মনে হয় যে লাইফটা তোমার, কে কি বলছে দেখে লাভ নেই। তোমার যদি মনে হয় যে আমি ফুটবল খেলবো, তো কে কি পুরো দুনিয়া ভাড়মে যায়, তোমাকে ফুটবল খেলতেই হবে। একদম। তো আমার মনে হয় যে নিজেকে যদি তোমার নিজে ফোকাস থাকে যে না আমাকে খেলতে হবে, যে কোনো স্পোর্টসই হোক আমাকে খেলতে হবে, তো কে কি বলছে কোনো দরকার নেই, শুধু নিজের বাবা মাকে বোঝাও যে আমি এটা করতে চাই, নিশ্চয়ই তারা বুঝবে যে তুমি কি চাও। আর ওই লোকের কথায় কান দিয়ে কোনো লাভ নেই। আর যদি মনে করো যে না আমি শুধুই টাইম পাস করার জন্য খেলছি, এখন আমি দেখছি অনেক প্লেয়ার আছে শুধুমাত্র রিলস বানানোর জন্যই খেলে, তার জন্য কিন্তু আমরাও কথা শুনি যে আমিও বানাই। তো আমি চাই যে তুমি যে মানুষটাকে যে কোনো স্পোর্টসেরই একজনকে ফলো করা উচিত, যে তাকে দেখে আমি এগোবো জীবনে। কিন্তু তার সব মানুষেরই ভালো খারাপ থাকে, তো যাকে তুমি ফলো করবে তার মধ্যেও হয়তো খারাপ জিনিস থাকবে, তো তুমি সেটা নিও না, তার ভালো দিকটা নাও, নিয়ে এগো। তো আমি এটাই বলবো, যদি আমাকেও কেউ ফলো করে থাকো তো আমিও বলবো আমার ভালো দিকগুলো নেওয়ার চেষ্টা করো, খারাপ দিকগুলো নিও না, এটাই আমি বলবো। আর নিজের লক্ষ্য স্থির থাকলে কেউ আটকাতে পারে না। তুই নিজে একটা কথা বললি যে পাশের লোকের কথায় কান দিও না, আমি ঠিক এটাই তোকে বলছি। অন্য লোক কি বলছে সেটা কান দিস না। সোশ্যাল মিডিয়া করছিস, কর। বাজে কমেন্টস সবাইকেই মানুষ করে, আমাকেও করে, তোকে আরও বেশি করে, তোর পরিচিতি আরও বেশি। কিন্তু তোর গোলটা তো সেট আছে, তুই তোর প্রফেশনাল দিকটা ঠিক রেখে তোর পার্সোনাল সময়তে তুই রিল বানাচ্ছিস কি বানাচ্ছিস সেটা একদম তোর ডিসিশন। সেটায় তুই ডিসঅ্যাপয়েন্টেড হোস না, কারণ আমি জানি তুই। ওটাই মানে কখনো কখনো না যে খুব খারাপ লাগে যে মানুষ কি বলে দিচ্ছে, না জেনে কারো ব্যাপারে বলে দিচ্ছে, বাট এটা বোঝা উচিত আমি 24 ঘন্টা দিনে ফুটবল খেলি না, তারপরেও আমার একটা টাইম থাকে, কিছু ভালো লাগছে না আমি তো রিলস বানালাম। কারণ তুমি যদি সারাক্ষণ একটা জিনিস নিয়ে পড়ে থাকো না, তখন সেই জিনিসটা তোমার ভালো লাগবে না। তো আমি ফুটবলটা খেলি ভালোবেসে, আমি ভালোবাসি। তো নিজের ভালোবাসার জিনিসের জন্য মানুষের আলাদা টাইম সবসময় থাকে। তো তুমি এখন যদি আমি ফুটবলকে ভালো না বাসতাম, তাহলে আমি অনেকগুলো স্পোর্টসের সাথে যুক্ত থাকতাম, শুধু ফুটবল নিয়ে থাকতাম না। তো যারা কমেন্ট করে কখনো কখনো আমার খুব খারাপ লাগে, বাট ওই যে এখন আমি আর নেগেটিভ হবো না বলে কারোর কথা গায়ে লাগাচ্ছি না। তাহলে তৃষা, মোটামুটি তোর জার্নিটাকে আমরা কভার করতে পেরেছি।
আশা করছি তোর ভালো লেগেছে। একদম। আমার অন্তত খুব ভালো লেগেছে, আশা করছি অডিয়েন্সদেরও খুব ভালো লাগবে এই এপিসোডটা। তো তুই আরও সাকসেসফুল হ, তুই যেখানেই তুই খেল, তুই সেখানে পুরো 90 মিনিটস করে প্রত্যেকটা লিগের ম্যাচ খেল, আরও ট্রফিস জেত, ইভেনচুয়ালি ইন্ডিয়ার হয়ে খেল এবং ইন্ডিয়ার হয়ে ট্রফি জেতা। এটাই এটাই আমাদের আশীর্বাদ বল, আমাদের সাপোর্ট বল, সবসময় আছে, এখন থেকে আরও বেশি করে থাকবে। এটাই যা বলার। তো থ্যাংক ইউ সো মাচ আসার জন্যে, আমার খুবই ভালো লাগলো তুই এসেছিস। তো দেখা হবে খুব একদম। জলদি। থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্যে। যদি আপনারা এই 1 ঘন্টার এপিসোডটা পুরোটা দেখেন, ইট মিনস আ লট টু আস। প্লিজ আমাদেরকে সাপোর্ট করুন, ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করুন, উইমেন্স ফুটবলকে আরও বেশি করে সাপোর্ট করুন, যাতে কিছু বছর পর মেন্স ফুটবল উইমেন্স ফুটবল আলাদা করে বলতেই না হয়, ইন জেনারেল ইন্ডিয়ান ফুটবল নিয়েই আমরা বলতে পারি, দুটোই ইকুয়াল স্তরে যাতে পৌঁছয়। আর আমাদের এই ছোট্ট চ্যানেলটাকেও একটু সাপোর্ট করুন, যাতে আমরাও এরকম ভালো স্টোরিজ আরও নিয়ে আসতে পারি আপনাদের কাছে, এরকম ভালো জার্নিজ নিয়ে আসতে পারি। সো কিপ সাপোর্টিং আস, আর দেখা হচ্ছে খুব জলদি।